আচ্ছা দেখেন, আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা আউটলাইন দেখাইছিলাম যে আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে HTML, তারপর শিখবো হচ্ছে CSS, তারপর শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে জেকুয়েরি ছিল, তারপর শিখবো হচ্ছে কি PHP, MySQL, তারপর শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন সবগুলা শিখলেই কি করতে পারবো, আমরা একে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। একটা শিখলে হবে না। আর HTML দিয়ে আমরা যেটা করতে পারি, দেখেন, শুধুমাত্র টেক্সট শো করাতে পারবো, ইমেজেস শো করাতে পারবো, তারপর যে ইনপুট ফিল্ডগুলো ছিল না যেখানে লেখা যাবে, ওগুলোও কি করাতে পারবো, শো করাতে পারবো। ঠিক আছে। আর আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে লেখাগুলো দেখি, যেমন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপর হচ্ছে আর কি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। হুম, আচ্ছা, রেগুলার, আচ্ছা ওইটা হচ্ছে ডিফল্ট, নর্মাল ডিফল্ট রেগুলারই থাকে। তারপর মনে করেন আমরা বুলেট লিস্ট তৈরি করব, নাম্বারিং লিস্ট তৈরি করব, আর কি থাকে, টেবিল তৈরি করতে পারি আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আর কি করা যায়, এগুলাই করা যায় নর্মালি বেসিক। তো আমরা এই ধরনের টেক্সটগুলোকে আমরা তৈরি করতে পারবো। টেক্সটের মধ্যেই কি ওগুলো থাকবে, ইমেজের মানে হচ্ছে কি আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে ইমেজগুলো কি করাতে পারবো, শো করাতে পারবো। আরেকটা হচ্ছে ফিল্ডগুলো কি করাতে পারবো, শো করাতে পারবো। বাট এইটাকে আবার ডিজাইন করার জন্য, মানে সুন্দর করে শো করার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, CSS ইউজ করতে হবে। মানে হচ্ছে আমরা যেহেতু ফার্স্টে HTML শিখবো, শুধুমাত্র কি দেখবো এখন, যে আমরা ওয়েব পেজে কিভাবে লেখা শো করাতে পারি, ইমেজ শো করাতে পারি। আমরা এখন ডিজাইন দেখবো না, জাস্ট কি দেখবো, কিভাবে আমরা ব্রাউজারে শো করাতে পারি, এতটুকুই দেখবো, আর বাকি কিছু দেখবো না। ঠিক আছে। তারপর যখন এটা দেখা শেষ হবে, তারপর আমরা কি দেখবো, ওইটাকে আবার কিভাবে ডিজাইন করা যায়, কিভাবে সুন্দর করে শো করানো যায়, সেটা কি আমরা পরে দেখবো। ওইটা কিসের কাজ, CSS এর কাজ। ওইটাকে আরো সুন্দর করার জন্য, অ্যানিমেট করার জন্য, ওই যে ক্লিক করলে এদিক ওদিক হবে, স্লাইডার হবে, ওইটা করার জন্য আমরা ইউজ করবো কি, জাভাস্ক্রিপ্ট চেক করি। তারপর তো ডেভেলপমেন্ট আসি, ডেভেলপমেন্ট তো আমি বুঝাইছিলাম লাস্ট ক্লাসে, আবার বলে নিলাম একটু যাতে আপনাদের মাথায় থাকে আর কি। এনিওয়ে, তো এটা তো কাজ। HTML দিয়ে আমরা টেক্সট শো করবো, ইমেজ শো করাবো, ফিল্ড শো করবো। এখন HTML করার জন্য আমাদের যেটা লাগবে ফার্স্টে, নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের একটা এডিটর লাগবে। মানে যেখানে আমরা লিখতে পারবো কিছু একটা, যেখানে আমরা কিছু লেখা লিখতে পারবো। মনে করেন কোনো একটা টেক্সট আমরা লিখলে কোথায় শো করবো, এটা আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে। ব্রাউজারে আমরা ইন্টারনেট ব্রাউজ করি কিসের মাধ্যমে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখি, তাই তো। আমরা কিছু একটা লিখবো, এখন কোথায় লিখবো এটা, তো লেখার জন্য এই জন্য আমাদের ফার্স্টে কি লাগবে, এডিটর লাগবে। আর লেখাটাকে শো করানোর জন্য কি লাগবে, একটা ব্রাউজার লাগবে। আমি গতকাল বলে দিয়েছিলাম যে ব্রাউজারের কথা, যে আমরা ফায়ারফক্স ইউজ করবো অথবা গুগল ক্রোম ইউজ করবো, এটাই বেস্ট। বাকি যেগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি আমরা ডেভেলপার ইউজ করে থাকি না। ঠিক আছে। বাট এই দুটাই কি বেস্ট। ওকে, এই দুইটার যে কোনো একটা ইউজ করলে হবে, বাট ফায়ারফক্সটা বেস্ট আই থিঙ্ক। নতুন যারা তাদের জন্য ফায়ারফক্সটা বেস্ট। এনিওয়ে, তো আমাদের ফার্স্ট একটা কি লাগবে, এডিটর লাগবে। সো এডিটর অনেক ধরনের আছে, যেমন আমাদের কম্পিউটার ডিফল্ট একটা আছে, নাম হচ্ছে নোটপ্যাড। আমি যেটা ওপেন করছি এটার নামই নোটপ্যাড এডিটর। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটাও কিন্তু এক ধরনের এডিটর, যেখানে কি করা যায়, লেখা যায়, তাই তো। বাট মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলে হবে না এখানে, যেহেতু ওয়েবের ক্ষেত্রে এটা আমাদের কি অন্য একটা ব্রাউজার মানে এডিটর ইউজ করতে হবে, মানে যেটার মধ্যে কি করতে পারবো, আমরা কিছু লিখতে পারবো। তো ওই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি, আমাদের কম্পিউটারের সবার কম্পিউটারে যেটা আছে সেটার নাম হচ্ছে কি, নোটপ্যাড, একটা সফটওয়্যারের নাম, যেটা সবার কম্পিউটারে আছে। আপনি যদি উইন্ডোজে ক্লিক করেন, জাস্ট ক্লিক করে এখানে লিখে দেন নোটপ্যাড, দেখেন নোটপ্যাড চলে আসছে। নোটপ্যাড অটোমেটিক্যালি, আপনি যদি 7-এ থাকেন, 8-এ থাকেন অথবা 10-এ থাকেন, সার্চ দিলে এইভাবে চলে আসবে নোটপ্যাড। জাস্ট ওপেন করলেই হবে। ওপেন করলে এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক প্লেস তৈরি হবে, অথবা একটা মানে সফটওয়্যারে যেরকম দেখা যায় আর কি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে কি একরকম দেখা যায়, এই সফটওয়্যারের কাজ কি, এই সফটওয়্যারটা দেখাই যায় এরকম, যেখানে কি করা যাবে, লেখা যাবে, আর কিছু না। এর উপরে সামথিং কিছু অপশন আছে, যেখান থেকে আমরা সেভ করতে পারো, ওপেন নিউ হাবিজাবি করা যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি আমরা নোটপ্যাড ইউজ করতে পারবো। আরো অনেক অনেক সফটওয়্যার আছে, সুন্দর সুন্দর সফটওয়্যার, যেখানে কি আমরা লিখতে পারি, যেখানে লিখলে অনেক ধরনের কালার চলে আসবে, একটু দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে। যেমন আমি কিছু সফটওয়্যার নাম বলি, নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। তারপর বলি যেমন সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, জাস্ট কয়েকটা বললাম আর কি। ঠিক আছে, খুব জনপ্রিয় গুলো। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এখানে সাবলাইম টেক্সট, আই থিঙ্ক
সাবলাইম টেক্সটটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বেশি ইউজ করা হয় এটা। বাট আপনি আপনার ইচ্ছা, আপনি তিনটা ইউজ করবেন মনে করেন, বাসায় যে দেখবেন তিনটা দেখলেন, ডাউনলোড করে দেখলেন, আপনি দেখবেন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা ইউজ করতে বেশি ভালো লাগতেছে, সেটা কি আপনি ইউজ করবেন। আমি যে বলবো আপনি এটা ইউজ করেন ওইটা ইউজ করেন, না, এটা বলবো না। আপনার ইচ্ছা, আপনার যেটার মধ্যে কাজ করতে ভালো লাগে, যেটার কালার ভালো লাগে, যেটার অপশন ভালো লাগে, যেটা আপনার কাছে ভালো লাগতেছে সেটা ইউজ করবেন, ঠিক আছে। কারণ সবগুলা প্রাইস সেম। এটা একটু ডিজাইন একটু ভিন্ন হতে পারে, একটু অপশন কোনোটার কম বেশি হতে পারে, এটাই, মানে এটা কোনো ফ্যাক্ট না। বাট আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে কিসের মাধ্যমে, বাট এটাও না দেখলেও সমস্যা নেই। নোটপ্যাড সরাসরি আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমেও দেখতে পারি না, প্রবলেম। সুন্দর লাগবে, এডিটরটা কিন্তু বেশি সুন্দর না, কিছুই নাই। বাট আমরা যদি এটার মধ্যে দেখি, নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেয় এখানে, এই যে প্লাস প্লাস, এডিটরটা কি ওইটার চেয়ে সুন্দর না? এটা দেখেন, এখানে সিরিয়াল নাম্বার শো করতেছে, আমরা কিছু লিখলে কালার শো করতেছে, তাই তো? ওইটার চেয়ে বেটার মনে হচ্ছে এটা। এখানে আরো অনেক অনেক অপশন আছে, দেখছেন? এখানে বার আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এরকম অনেক বার আইকন চলে আসে, এরকম আইকনগুলো আছে, তাই না? তার মনে হচ্ছে কি এটা ওইটার চেয়ে বেটার। সো আমরা কাজ করি, নোটপ্যাড ইউজ না করে নোটপ্যাড প্লাস প্লাস সরাসরি ইউজ করি। ওকে, তো নোটপ্যাড প্লাস প্লাস নর্মালি কম্পিউটারে থাকে না, এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হয়। ওকে, ডাউনলোড করার জন্য যেটা করবেন, আমি সফটওয়্যারটা দিয়ে দিব, তাও দেখাচ্ছে কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা আমাদের ব্রাউজার ওপেন করলাম, আপনার যেই ব্রাউজার খুশি ওপেন করবেন, করে আপনি গুগলে যান, google.com, যে জাস্ট সার্চ দেন এখানে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, বানান বলছিল, নো প্রবলেম, গুগলের মধ্যে বানান ভুল লিখলে সমস্যা হয় না, শুদ্ধ করে দেয় আমাদের, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে এখানে যে ডাউনলোড যেটা আসছে, ডাউনলোড যে লিঙ্কটা আসছে ওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে এখন আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারবো। দেখেন, ডাউনলোডে ক্লিক করেন এখানে, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে যাবেন নোটপ্যাড ইনস্টলার 32 বিট। অলওয়েজ সবাই এটাই ইনস্টল করবেন এখানে, ঠিক আছে। 32 বিট, 64 বিটেরটা ইনস্টল করলে কাজ করবে, বাট নেক্সটে একটু সমস্যা আছে, এই জন্য সবাই এটাই ইনস্টল করবেন। এখন আমি এটাই দিয়ে দিচ্ছি, অলরেডি ইনস্টল করা আছে এখানে অবশ্য। আচ্ছা, আমি আপনাদের সফটওয়্যারটা দিয়ে দিলাম। ওপেনিং কন্টেনিং ফোল্ডার, কপি 89, আজকে হচ্ছে ক্লাস 2, এখানে পেস্ট করে দিলাম জাস্ট। ওকে, সফটওয়্যার ইনস্টল করবেন কিভাবে? নর্মাল একেবারে বেসিক, জাস্ট নেক্সট বলছিলাম না গত ক্লাসে, নাকি বলছিলাম কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট ডাবল ক্লিক করলাম, ইয়েস প্রেস করলাম, ওকে, মানে এরকম কিছু আসলে জাস্ট ওকে ওকে নেক্সট দিলেই হবে। নেক্সট নেক্সট এগ্রি, নেক্সট নেক্সট, ইনস্টল, কি হবে? অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। মানে আমার এখানে সমস্যা দেখা দিচ্ছে কেন দেখেন, একটু মেসেজগুলো পড়ার চেষ্টা করবেন। ক্যান নট কন্টিনিউ দ্য ইনস্টলেশন, নোটপ্যাড প্লাস প্লাস ইজ রানিং, মানে হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা রানিং, এই জন্য কি করতে পারতেছে না, সে ইনস্টল করতে পারতেছে না। তার মানে হচ্ছে আমাদেরকে ক্লোজ করতে হবে নোটপ্যাড প্লাস প্লাসটা। ক্লোজ করে যদি আমরা রিট্রাই করি, দেখেন ইনস্টল হচ্ছে। বুঝতে পারলাম এখন ব্যাপারটা, এই হচ্ছে ফ্যাক্টর। আবার ইনস্টল করলাম আপনাদের জন্য, ঠিক আছে। তো আমরা রান করি এটাকে, এখান থেকে রান করতে পারবো। এবার রান না করে আমরা ফিনিশ দিয়ে দিলাম। এখন ওপেন করবো কিভাবে? উইন্ডোজে ক্লিক করবো, সবচেয়ে সহজ হয়ে যেটা, উইন্ডোজে ক্লিক করবো, এখানে সার্চ দিব নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, আইকনটা চলে আসছে সুন্দর করে। এখন আমরা এখান থেকে ওপেন করি, ওপেন হয়ে গেছে। এখন এটাকে বড় করতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো আমরা সুন্দর একটা এডিটর পেয়ে গেলাম। এখন এনি কোয়েশ্চেন? বুঝতে পারবো তো এটা ইনস্টল করতে? ওকে, সিম্পল। যারা কম্পিউটার ইউজ করেন তাদের কাছে এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না, আই থিঙ্ক। আচ্ছা, সফটওয়্যারটা দিয়ে দিলাম, বাসায় যে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে কি লিখবো? অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে কন্ট্রোলে প্রেস করে লেখাগুলোকে বড় করতে পারবে, জাস্ট মাউসটাকে স্ক্রল আপ ডাউন করলেই হবে। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে কি লিখবো? অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে HTML কোর্স লিখবো। HTML এর কোর্স, যেটা লিখলে আমাদের ব্রাউজারে লেখা শো করবে। ওকে, আচ্ছা,
এখন আমরা যখন ওয়ার্ডের মধ্যে কিছু লিখি, কোনো লেখালেখি, নাম আমরা বোল্ড করি, নাম্বারিং ইউজ করি, তারপর হচ্ছে বুলেট ইউজ করি, তখন এটাকে কি করি, সেভ করি না আমরা? এখানেও কি আমরা ফাইলটাকে সেভ করে রেখে দিতে পারবো ভবিষ্যতের জন্য, যাতে কি আমরা নেক্সট টাইম এটা তিনি আবার কাজ করতে পারি, এটাকে আবার এডিট করতে পারি। ওকে, আবার কি করবো, এটাকে আমরা যাতে ওয়েব ব্রাউজারে নেক্সট টাইম শো করাতে পারি, অথবা নেক্সট টাইম কাজে লাগাতে পারি, অথবা নেক্সট টাইম অলওয়েজ সবাই দেখতে পারে। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, আমরা আমাদের এই ফাইলটাকে সেভও করে রাখতে হবে। ওকে, আর এখানে লিখবো হচ্ছে কি আমরা HTML। ওকে, আচ্ছা, আমরা যদি নর্মাল করে লেখা লিখি, দেখেন নর্মাল করে লেখা লিখে আমরা সেভ দিই যে কোনো জায়গায়, আপনি যদি সেভ দিতে চান সহজ সিস্টেম হচ্ছে কি Ctrl+S প্রেস করা, Ctrl+S। মাইক্রোসফট ওয়ার্ডে বলেন, এক্সেলে বলেন, যত জায়গায় দেখেন না কেন, দেখবেন অধিকাংশ জায়গায় 99% জায়গায় Ctrl+S দিলে কি হয়, ওটা সেভ হয়ে যায়। যেহেতু আমরা সেভ করি না, সেভ করি, দেখেন Ctrl+S দিয়েও আমরা সেভ করতে পারবো, অথবা ফাইল থেকে সেভ, অথবা এখানে দেখেন সেভের আইকনও আছে, এই যে সেভের আইকন দেখছেন, এখানে ক্লিক করে ওকে আমরা সেভ করতে পারি। তো আমি Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+S। এখন আমি কোথায় সেভ করবো সেটা দেখাই দিতে হবে। আমরা যাচ্ছি কি আমাদের মাই পিসিতে সেভ করবো, অথবা আপনার ওখানে মাই কম্পিউটার লেখা থাকতে পারে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা যে কোনো একটা ড্রাইভে সেভ করি, ডেস্কটপে সেভ না করে ড্রাইভে সেভ করি, আপনার ইচ্ছা, আপনি ডেস্কটপে সেভ করতে পারেন। ওকে, তো আমি ইতে চলে গেলাম, আমাদের যেই মানে হচ্ছে আমাদের বেচের যে ফোল্ডার আছে ওখানেই আমরা সেভ করি ফাইলটা, এবং ক্লাস 2 এখানে সেভ করবো এখন ফাইলটা। ওকে, সেভ করার জন্য অবশ্যই ফাইলের একটা নাম দিতে হবে, প্রত্যেকটা ফাইলের কি থাকে, একটা নাম থাকে। এখানে নাম দেওয়া কি দেওয়া আছে, নিউ 1 দেওয়া আছে। আচ্ছা, আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, বাট এখানে স্পেস না দেওয়াটাই ভালো। ঠিক আছে, স্পেস ইউজ না করার চেষ্টা করবেন, কারণ ওয়েবসাইটের মধ্যে কখনো স্পেস থাকে না। আপনি যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন দেখবেন যখন কোনো স্পেস থাকে না, এই জন্য কি স্পেস না দেওয়াটাই ভালো। স্পেস থাকলে ওখানে পার্সেন্টেজ চলে আসে অতিরিক্তভাবে, সো স্পেস না দেওয়াটাই ভালো অলওয়েজ। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখানে শুধু ফাইলের নাম লিখলেই হবে না, এখানে আরেকটা বিষয় যেটা দেখার সেটা হচ্ছে ফাইল টাইপস অথবা ফরম্যাট অথবা এক্সটেনশন। যেমন আমি লাস্ট ক্লাসেই বলছিলাম যে ফোল্ডার অপশনে দিয়ে এক্সটেনশনটাকে শো করানোর জন্য, করছেন সবাই? আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা ফাইলেরই একটা ফরম্যাট আছে। যেমন আমরা যদি এখন এই জিপটা দেখি, জিপ তো বুঝি, মানে হচ্ছে কম্প্রেস করে একসাথে অনেকগুলো ফাইলকে আমরা একটা ফাইলের মধ্যে রেখে দিলাম, ওইটাকে কি বলি আমরা, জিপ ফাইল বলি। যেমন ইমেজ, এটারও কি আছে, একটা ফরম্যাট আছে, নাম হচ্ছে কি পিএনজি। সেম একইভাবে যেমন ভিডিওর একটা ফরম্যাট আছে AVI, MP4, তারপর হচ্ছে অডিওর একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে MP3। প্রত্যেকটা ফাইলের কি এক একটা ফরম্যাট আছে। ওরকম সেম একইভাবে HTML কোড যদি আমরা লিখতে চাই, HTML কোডের জন্য কি একটা ফরম্যাট আছে যেটা আমাদেরকে লিখতে হবে, অথবা এক্সটেনশন বলতে পারেন। আচ্ছা, তো HTML লেখার জন্য যে ফরম্যাটটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে .html, আর ফরম্যাট লিখতে হয় ডট দিয়ে, ডট ছাড়া কোনো ফরম্যাট হয় না। সো ডট দিয়ে আমাদের কি লিখতে হবে, HTML লিখতে হবে। ওকে, তো আমরা ফাইলের নাম দিব, যে এখন একটা মনে করে সুন্দর করে দিয়ে দিলাম ফার্স্ট, তারপর কি দিব, ডট দিয়ে জাস্ট HTML লিখে দিব। কারণ হচ্ছে আমাদের এই ফাইলের টাইপ কি ধরনের, মানে ফাইলটা কি ধরনের, HTML। তো আমরা জাস্ট সেভ করে দিলাম, সেভ হয়ে গেল এখন। ওকে, এখন যদি আমরা আমাদের কম্পিউটারে যাই, যে 89 যাই, তারপর হচ্ছে কি ক্লাস 2 যাই, আমরা ফাইলটা দেখতে পারবো। ফার্স্ট বানান ভুল হয়েছে, নো প্রবলেম, ফার্স্ট.html। এখন মনে করেন আনফরচুনেটলি এটা কেটে দিলাম ওইটাকে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এটাকে কি করতে, আবার এডিট করব। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা আবার এডিট করতে পারি, আবার এডিট করার জন্য দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের চেয়েও সহজ এটা। জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন চলে আসবে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। জাস্ট এখানে ক্লিক করলেই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন হয়ে যাবে লেখাটা। এই লেখা, আমাদের যে লেখাটা সেভ করা ছিল সেটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আবার এখানে আমরা আবার নতুন কিছু লিখে যদি কেটে দেই, তাহলে কি এটা সেভ থাকবে না? আমাদেরকে পুনরায় সেভ করতে হবে আবার আমরা যেগুলো লিখলাম। ঠিক আছে, তো পুনরায় সেভ করার জন্য আবার শুধুমাত্র Ctrl+S প্রেস করবেন। এখন আর আগে যেরকম বার আসছিল ওটা আসবে না, মানে একটা বক্স চলে আসছিল না, ওইটা আর আসবে না এখন। কারণ হচ্ছে আমাদের ফাইলটা অলরেডি সেভ করা হয়ে গেছে, আমরা এই জায়গাটা দেখাই দিছি যে আমাদের ফাইলটা এখানে যে সেভ হবে। এখন জাস্ট কি হবে, অটোমেটিক্যালি ওই ফাইলের মধ্যেই কি এই লেখাগুলো অ্যাড হইতে থাকবে। ঠিক আছে, এখন আমরা সেভ করলাম Ctrl+S দিয়ে, সেভ করে যদি এখন কেটে দেই, দেখেন এটা তো এখন আবার ওপেন করি, সরি, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস,
দেখেন চলে আসছে। ওকে, সেভ হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে কিছু লিখলাম, এখন লেখার পরে আমাদের কি করতে হবে? আমি বলছিলাম একটা হচ্ছে এডিটর যেখানে আমরা লিখতে পারবো, আর একটা হচ্ছে এটাকে কোথায় শো করানো লাগবে? আমাদের ব্রাউজারে শো করানো লাগবে। তো ব্রাউজারে শো করানোর জন্য এটা এখানে সহজ একটা সিস্টেম দেওয়া আছে, সেটা হচ্ছে জাস্ট আপনি রান থেকে যাবেন, হচ্ছে জাস্ট ব্রাউজারের নামগুলো লিখে মানে ক্লিক করলেই হবে। যেমন আপনি যাচ্ছেন কোথায় লাঞ্চ করবেন, মানে শো করাবেন কোথায়? ফায়ারফক্সে। জাস্ট রান থেকে ফায়ারফক্সে ক্লিক করলেই কি হবে? আপনার এখানে যা থাকবে সব ফায়ারফক্সে রান হবে। দেখেন ফায়ারফক্সে শো করতেছে লেখাটা। আমরা যে লেখাটা কোথায় ছিল? আমাদের এডিটরে ছিল। তারপর যদি আমরা এখান থেকেই ওপেন করে যদি রান থেকে যাই, ক্লিক করেছে ক্রোম, তাহলে কোথায় ওপেন হবে? ক্রোমে ওপেন হবে। আচ্ছা, ক্রোমকে ইনস্টল হ্যাঁ ইনস্টল দেওয়া আছে। ইনস্টল দেওয়া না থাকলে আবার কাজ করবে না। দেখেন আমাদের লেখাটা ক্রোমে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম, একটা ওয়ে। আরও একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এটাকে ওপেন করতে পারবো। দেখেন আমরা যদি রাইট ক্লিক করি এখানে, কোথায় রাইট ক্লিক, ওপেন উইথ আছে না এখানে, আমরা যদি ওপেন উইথ থেকেও ফায়ারফক্স সিলেক্ট করে দিই তাহলেও কি হবে? এটা ফায়ারফক্স ওপেন হবে। মানে দুইটা ওয়ে দেখাইলাম। আনফরচুনেটলি যদি কোনো একটা কাজ না করে তাহলে দেখি আপনি অল্টারনেটিভ একটা ওয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, সেম একইভাবে দেখেন আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম, এখন গুগল ক্রোম দিয়ে ওপেন হবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলেও দেখেন ওপেন হয়ে যাচ্ছে। কি দিয়ে ওপেন হচ্ছে? এখন ফায়ারফক্স দিয়ে ওপেন হচ্ছে। এটা ফায়ারফক্স, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটার কারণ হচ্ছে এই HTML ফাইলটাকে মানে ডাবল ক্লিকে সেট করা আছে অলরেডি, যে ডাবল ক্লিক করলে কি এটা ফায়ারফক্স দিয়ে ওপেন হবে। এটাও সেট করা যায়। আপনি যাচ্ছেন মনে করেন ডাবল ক্লিক করলে গুগল ক্রোম দিয়ে ওপেন হবে, অথবা ডাবল ক্লিক করলে অন্য কোনো একটা সফটওয়্যার দিয়ে ওপেন হবে, সেটাও কি এখানে করা যাবে আপনার ইচ্ছা মতো। আপনি বাসায় যেয়ে দেখবেন যে আপনার এখানে আইকন শো করতেছে না, আমাকে কোশ্চেন করবেন যে ভাইয়া এটা এখানে তো আইকন শো করতেছে না। এটা কারণ হচ্ছে আপনার কম্পিউটারে এই ফাইলটা মানে ডাবল ক্লিক করলে ওপেন হবে অন্য একটা কিছু দিয়ে, ওইটা অন্য একটা সেট করা আছে, বাট এখানে কি সেট করা নাই? আমাদের ফায়ারফক্সে সেট করা নাই। ফায়ারফক্স দিয়ে সেট করা থাকলে কি ফায়ারফক্সের আইকনটা চলে আসে। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওপেন উইথে যে যদি আমরা এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যাই, অথবা আপনার 7 অথবা 10 এর মধ্যে অন্য কোনো লেখা থাকতে পারে আই থিঙ্ক, বাট এরকম একটা লেখা আছে এখানে, চুজ অ্যানাদার অপশন অথবা ইউজ মোর, এরকম টাইপের কিছু একটা লেখা থাকতে পারে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি সফটওয়্যারগুলো সিলেক্ট করতে পারবেন। দেখছেন? তো সিলেক্ট করার আগে জাস্ট এখানে ক্লিক করবেন, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন HTML ফাইলস। এখন আমরা যদি ক্রোম সিলেক্ট করে ওকে প্রেস করি, দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন, এবং ক্রোমে ওপেন হয়ে গেছে। দেখছেন? এখন আমরা যদি ডাবল ক্লিক করি, এটা কি দিয়ে ওপেন হবে? ক্রোম দিয়ে ওপেন হবে। কারণ আমরা বলে দিচ্ছি যদি এখানে ডাবল ক্লিক করা হয় তাহলে এটা কি দিয়ে ওপেন করা হবে? ক্রোম দিয়ে ওপেন করা হবে, ওপেন হবে। এটা হচ্ছে সিস্টেম। বুঝি নাই? আপনি যেটাই সিলেক্ট করেন না কেন এখান থেকে, যেমন ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, অলওয়েজ দিয়ে 7 এর মধ্যে নিচে একটা অলওয়েজ অপশন দেখবে, এখান থেকে জাস্ট আপনি যেটা দিয়ে শো করাতে চান, যেমন আমরা চাচ্ছি অলওয়েজ, এটা কি দিয়ে ওপেন হবে? ডাবল ক্লিক করলে নোটপ্যাড দিয়ে। এখন ওকে করেন নোটপ্যাড, দেখেন নোটপ্যাড দিয়ে ওপেন হয়েছে, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা ডাবল ক্লিক করি কি দিয়ে ওপেন হবে? নোটপ্যাড দিয়ে ওপেন হবে। মানে আমরা যেটা দিয়ে শো করাতে চাই সেটাই শো করবে। বুঝতে পারছি এখন? আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম। HTML এখন আসি নাই। আচ্ছা, এখন আমরা এটাকে ডাবল ক্লিকে কাজ করি, ফায়ারফক্সে রেখে দিই, আগে যেটা ছিল এটাই ভালো। আমরা ডাবল ক্লিক করলে ফায়ারফক্সে ওপেন করতে পারবো। ওকে, ওপেন হয়ে গেছে। ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো ফায়ারফক্স দিয়ে, অথবা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে রান থেকে ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারবো। দুইটা মেথড দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা HTML করা শুরু করি। এখন আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এমনিতেই নর্মাল লেখা লিখছি, ব্রাউজারে শো করছে। ব্রাউজারে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডও শো করান তাহলেও দেখবেন যে এখানে কিছু একটা শো করতেছে। ঠিক আছে, বাট আমাদেরকে যেভাবে শো করানো লাগবে সেটা হচ্ছে HTML এর নিয়ম অনুযায়ী, HTML এর রুলস অনুযায়ী আমরা কিভাবে লেখাগুলো আমাদের ব্রাউজারে শো করাতে পারি, এবং ওটা শো করানোর পরে আমরা এক লেখা কিভাবে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, তারপর হচ্ছে কি আন্ডারলাইন করতে পারি, আর কি থাকে, বুলেট করব, নাম্বারিং করব, টেবিল করব, ইমেজ শো করব, আবার লিঙ্ক করা যায়, অনেক জায়গায় লিঙ্ক করা যায়, দেখেন না, ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, ওইটাও কি HTML দিয়ে করা যায়। ফিল্ড তৈরি করা যায়,
তারপর আমরা অনেক সময় দেখি, যেমন মনে করেন গুগল ম্যাপ চিনি তো, গুগল ম্যাপ শো করে অথবা ভিডিও শো করে, মনে করি ইউটিউবের ভিডিও আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে শো করাতে, সেটাও কি আমরা এইচটিএমএল এর মাধ্যমে করতে পারবো। বাট এই জন্য কি আমাদের কিছু রুলস মেনে চলতে হবে, এইচটিএমএল এর রুলস। তো সেইটাই দেখবো আমরা রুলস। এখানে ব্যাপারটা কি, রুলস ফার্স্ট রুল যেটা হচ্ছে, এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার আছে। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার যেটা অলওয়েজ সব জায়গায় থাকে, মানে আপনি যত এইচটিএমএলই করেন না কেন, এক একটা এইচটিএমএল মানে হচ্ছে এক একটা ওয়েবসাইটের পেজ। যেমন আপনি যখন ফেসবুকে যান তখন লগইন একটা পেজ, আবার যখন আমরা লগইন করে ফেলি তখন কি আরেকটা পেজ আসে। এক একটা পেজ মানে হচ্ছে কি এক একটা এইচটিএমএল ফাইল, ঠিক আছে। এক একটা এক একটা পেজ মানে হচ্ছে এক একটা এইচটিএমএল ফাইল। তো ফার্স্টে যেটা থাকবে আমাদের এইচটিএমএল এর, সেটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার থাকবে একটা, যেই স্ট্রাকচারের ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। হেড পার্ট কোনটা অ্যাকচুয়ালি, এই যে উপরে দেখতেছেন না এরিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে হেড পার্ট। আর একটা কি থাকবে, বডি পার্ট। বডি মানে হচ্ছে এই ফুল যে এরিয়াটা, যেখানে আমাদের ওয়েবসাইটটা ফুল শো করে। আমরা যদি কোনো কিছু উপরে শো করাতে চাই মানে হেডের মধ্যে, তাহলে এটা কি করতে হবে, তাহলে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে হেড পার্টের ভিতরে থাকবে। যেমন মনে করেন আমরা কোনো একটা খাতাকে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে মানে একটা পেজ কি, মানে একটা খাতার একটা পেজ কি, উপরে বলে দিলাম এটা হেড পার্ট, এটা হচ্ছে বডি পার্ট। মানে হেড পার্টের মধ্যে যদি কিছু লিখতে চাই তাহলে কি আমাদের বডি পার্টে লিখতে হবে, কোথায় লিখতে হবে, হেড পার্টের মধ্যে লিখতে হবে। আবার বডির মধ্যে যদি কিছু লিখতে চাই তাহলে কি থাকতে হবে, কোথায় লিখতে হবে, আমাদের বডির ভিতরে লিখতে হবে। অলওয়েজ খেয়াল রাখবেন, বডির বাইরে লিখলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা এখানেও ব্যাপারটা এরকম। তো বেসিক একটা স্ট্রাকচার থাকবে, যেখানে কি থাকবে, হেড থাকবে আর একটা হচ্ছে বডি থাকবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কোডের মধ্যে চলে আসি। ফার্স্টে আমরা এখন কি করব, ফার্স্টে এইচটিএমএল করব, একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে একটা এইচটিএমএল ট্যাগ তৈরি করতে হবে। এইভাবে একটা ট্যাগ স্টার্ট হয় হচ্ছে লেস দেন দিয়ে, লেস দেন, তারপর যেটা থাকবে একটা ট্যাগের নাম থাকবে, ট্যাগের নাম হচ্ছে কি এক্ষেত্রে এইচটিএমএল। এইচটিএমএল লিখলাম, লিখে আবার কি করে দিলাম, গ্রেটার দেন দিয়ে শেষ করে দিলাম। একটাই লিখতে হবে, দুইটা লিখলাম আর কি, এমনিতেই একটাই হবে। এইচটিএমএল লিখলাম, লিখার পরে প্রত্যেকটা ট্যাগের এই যে আমি বললাম একটা পার্ট, একটা হেডার পার্ট কি হবে, হেডার পার্টের ভিতরে আমরা কিছু লিখবো, বডি পার্টের ভিতরে লিখবো। এখন এই যে একটা ভিতরে লিখবো তার মানে হচ্ছে কি এটা শুরু থাকবে শেষ থাকবে। যদি ভিতরে কিছু লিখবো, কোনো একটা কিছুর ভিতরে লিখতে গেলে তার মানে হচ্ছে কি এটা শুরু শেষ থাকবে না নর্মালি, এনিথিং আপনি যখন কিছু হ্যাঁ আপনি মনে করেন কোনো কিছু ভিতরে লিখবেন, তার মানে হচ্ছে কি এটার একটা শুরু আছে, এটার একটা শেষ আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এইচটিএমএলটা লিখবো। এইচটিএমএলটা একটা মানে হচ্ছে আমরা এইচটিএমএল কোড লিখবো এটার ভিতরে। এর জন্য কি লিখলাম, আমরা এইচটিএমএল ট্যাগ লিখলাম। আমরা যখন কোথাও দেখবো যে লেস দেন দিয়ে শুরু হলো, তারপর হচ্ছে কি কোনো একটা লেখা শো করতেছে, তারপর হচ্ছে কি আবার গ্রেটার দেন, তার মানে হচ্ছে কি আমরা একটা এইচটিএমএল ট্যাগ লিখলাম। এখন এইচটিএমএল এর ভিতরেই কি লিখতে হবে, আমাদের সবকিছু লিখতে হবে। বডি বললাম, তারপর হচ্ছে হেড বললাম, ওটা কিসের ভিতরে থাকবে, এইচটিএমএল এর ভিতরে থাকবে। যেহেতু ভিতরে থাকবে, ভিতরে কিছু একটা থাকবে, তার মানে হচ্ছে কি এটাকে আমাদের আবার শেষ করতে হবে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, যেটার মাধ্যমে এইচটিএমএল বুঝে নিবে যে আমাদের এই এরিয়াটা শেষ হয়ে গেছে অথবা এই পার্টটা শেষ হয়ে গেছে। ওকে, তো শেষ করার জন্য এইচটিএমএল এ যেটা করতে হয় সেটা হচ্ছে সেম একইভাবে লেস দেন দিতে হয়, বাট এখানে অতিরিক্তভাবে একটা স্ল্যাশ ইউজ করতে হয়। আমরা যেটাকে স্টার্ট করলাম, কোনটাকে স্টার্ট করলাম, এইচটিএমএলটাকে স্টার্ট করলাম, এখানে যেটা করব এইচটিএমএলটাকে আবার শেষ করব। এখন এইটার মাধ্যমে যেটা হলো আমি বলি, আমরা একটা ট্যাগ বলতে বোঝায় হচ্ছে কি কোনো একটা লেখা যেটা লেস দেন দিয়ে গ্রেটার দেন দিয়ে শেষ হয়, শুরু হলো এবং এটা কি হলো, শেষ হলো। ঠিক আছে, এটা হলো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, এটা অলওয়েজ থাকবেই। একটু কঠিন করে দেখাচ্ছি, কত মানে এক ক্লাস পরে দেখবেন আরো ইজি করে দিচ্ছি। ঠিক আছে, এক ক্লিক করলে দেখবেন যে বিশাল কিছু চলে আসছে। ওকে, আচ্ছা এখন এইচটিএমএল এর মধ্যে একটা এইচটিএমএল মানে আপাতত ধরে নেন যে একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট মনে করেন, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ। তো এইচটিএমএল এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একটা হেড পার্ট থাকবে আর একটা হচ্ছে বডি পার্ট থাকবে। ওকে, এখন এই এইচটিএমএল এর ভিতরে কি করব, আমরা একটা বডি হেড পার্ট তৈরি করব আর একটা
বডি পার্ট তৈরি করব। এখন হেড পার্ট তৈরি করার জন্য সেম একই প্রসেসে এই HTML-টা আমরা যেভাবে করলাম সেম একইভাবে আমাদের হেড পার্টটাও তৈরি করতে হবে। দেখেন কিভাবে, সেম একইভাবে HTML এর ভিতরে লিখেন, আবার স্পেস কোনো সমস্যা না, এখানে হেড লিখলাম সেম একইভাবে, নো ডিফারেন্ট। বাট এটা কিসের ভিতরে আছে, এখন HTML এর ভিতরে আছে। আবার এটাকে কি করে দিব আমরা, শেষ করে দিব। শেষ করার জন্য আবার লেস দেন, আবার গ্রেটার দেন, আবার হেড। ওকে, এখন আমরা যেটা করলাম এটার মাধ্যমে যে আমরা একটা হেড এরিয়া তৈরি করলাম, হেড শুরু করলাম, শেষ করলাম, শেষ হয়ে গেল। এখন আমরা চাচ্ছি আরেকটা এরিয়া তৈরি করতে। কি এরিয়া? বডি এরিয়া। আচ্ছা, বডি এরিয়া কি হেডের ভিতরে লিখলে হবে? হেডের ভিতরে কি লিখতে পারবো? শুধুমাত্র হেডই থাকবে। আমরা চাচ্ছি কি একটা বডি তৈরি করতে। এখন কিসের ভিতরে থাকবে? সবকিছু HTML এর ভিতরেই থাকবে, বাট হেডের পরে থাকবে। হেডের পরেই কি থাকে? বডি থাকে। তো আমরা হেডের পরে আরেকটা ট্যাগ তৈরি করবো, যেটার নাম হচ্ছে বডি। এখন বডিটাকে কি করে দিলাম আমরা, আবার শেষ করে দিলাম। সরি, ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। আমরা HTML লিখলাম, HTML-টাকে শেষ করলাম, ভিতরে কি দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এখন যদি আমরা বডির মধ্যে কিছু একটা লিখি, কিছু একটা লিখেন, এটা আমাদের ফার্স্ট HTML ক্লাস। এখন যদি আমরা রান করি, অবশ্যই সেভ করতে হবে। সেভ করলাম Ctrl+S দিয়ে, অথবা ফাইল থেকে সেভ। আমাদের ফাইলটা অলরেডি সেভ করা ছিল, সরি সেভ এস দিতে হবে না, সেভ দিলেই হবে। আচ্ছা, এখন রান থেকে কি করব, ফায়ারফক্স। দেখেন এটা আমাদের ফার্স্ট HTML ক্লাস, ঠিক আছে, শো করতেছে। মানে হচ্ছে কি আমরা HTML এর রুলস অনুযায়ী কোন একটা লেখাকে ব্রাউজারে শো করাতে পারতেছি। ওকে, আচ্ছা, হেডের মধ্যে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে উপরে দেখতেছেন না, এখানে শুধুমাত্র লেখা শো করাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, হেডের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছুই থাকে। ওয়েবসাইটে দেখবেন যে এখানে ইমেজ থাকে, যেমন দেখাই, দেখছেন আইকন থাকে ছোট ছোট। উপরে দেখেন একটা আইকন থাকে, আবার টেক্সটও থাকে, অনেক আরো অনেক কিছু থাকে হেডের মধ্যে, বাট আমরা আস্তে আস্তে দেখবো। বাট আমরা ফার্স্টে দেখবো যেটা হচ্ছে আমরা এই টেক্সটটা কিভাবে শো করাতে পারি। এখানে কোনো টেক্সট আছে, এটা হচ্ছে ফাইলের নাম চলে আসছে, বাট আমরা চাচ্ছি কি কোনো একটা লেখা শো করাবো। কোথায়? হেডের মধ্যে। তো হেডের মধ্যে লেখা শো করানোর জন্য যেটা করতে হয়, এই হেডের ভিতরে আরো একটা ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগের নামটা হচ্ছে টাইটেল। সেম একই রকম, কিসের ভিতরে থাকবে? এটা হেডের ভিতরে থাকবে, কারণ আমরা এটা টাইটেলটা কোথায় শো করাবো? হেডের ভিতরে শো করাবো। এখন আবার টাইটেলটাকে শেষ করে দেন। ফার্স্টে যেটা শুরু করবেন ওটাকে কি করে নেবেন? শেষ করে নেবেন। তো এখন আমরা লিখলাম, যে কোনো একটা লেখা লিখে দেবো আমার ইচ্ছা মতো, দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল। সেভ করলাম। এখন আমি কিন্তু দ্রুত সেভ করতেছি যে Ctrl+S দিয়ে। আচ্ছা, এখন আবার রান করি। আবার রান না করে আপনি যদি আগের ফাইলটাকে জাস্ট কি করেন, এখানে রিলোড দেন, তাহলেও কি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। উপরে দেখেন চলে আসছে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল। কেটে দিলাম, দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল শো করতেছে। বলেন কোনটা কোনটা? আমি বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। মানে এখানে কোন কোন লেখাটা? এটা 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 ও আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইট মানে যেমন আমরা ওয়েবসাইট ব্রাউজ করতেছি, দেখেন facebook.com। facebook.com হচ্ছে কি একটা ডোমেইনের নাম, একটা ওয়েবসাইটের নাম। আপনি যখন ওয়েবসাইটে যাবেন তখনই কি শো করবে? আপনার টাইটেলটা শো করবে আর হচ্ছে বডি পার্টটা শো করবে। এখন হচ্ছে প্যাথ, যেমন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ফাইল ওপেন করেন, তাহলে কি ব্রাউজারের মধ্যে একটা প্যাথ চলে আসবে, মানে হচ্ছে লিঙ্ক চলে আসবে। এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে আমাদের এই HTML ফাইলটা এই জায়গায় আছে। যেমন আমরা ওই লিঙ্কের মাধ্যমে কি বুঝিয়ে দিলাম, দেখেন লিঙ্কটা কি আসছে, দেখেন ফাইল, তারপর হচ্ছে ই ড্রাইভ, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস বেস, এটা হচ্ছে ফোল্ডার, তারপর হচ্ছে ক্লাস একটা ফোল্ডার, তারপর হচ্ছে আমাদের ফাইলের নাম। এটাতে কি বোঝাচ্ছি? যে আমাদের ফাইলটা এখানে আছে। আবার যখন আমরা facebook.com লিখি, এটার মাধ্যমে কি বোঝায়? যে facebook.com এর ফাইলটা কোথায় আছে? facebook.com এ আছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আমরা ওইটা দিয়ে জাস্ট দেখাই দিচ্ছি যে আমাদের ফাইলটা কোথায় আছে। ওকে, এটা অটোমেটিক্যালি আসবে। ওকে, চলে আসছে। তো আমরা আপাতত হেডের ভিতর আর কিছু ইউজ করবো না, হেডের ভিতর আর কিছু দেখবেন না নর্মালি।
আরেকটা ইমেজ থাকে, আমরা পরে দেখবো এটা, ঠিক আছে? আমরা এখন ইমেজ দেখি নাই, এটা একটু অন্যরকম, এই জন্য আমরা এটা একটু পরে দেখবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমি আবার দেখাই। ফার্স্টে কি করতে হবে? HTML শুরু করতে হবে, আবার HTML শেষ করতে হবে। তারপর HTML এর ভিতরে কি থাকবে? দুইটা পার্ট থাকবে, অলওয়েজ এটা থাকবেই। হেড থাকবে, হেডটাকে শুরু করলাম আমরা, হেডটাকে এখানে স্পেস কোনো সমস্যা না, আমি আবার বললাম, আপনি দেখেন অতিরিক্ত স্পেস দেন কোনো সমস্যা নেই, বাট আমি যেভাবে লিখতেছি এইভাবে লেখার ট্রাই করবেন অলওয়েজ। হেডের পরে কি হবে? বাট সব কিছুই কি হবে? HTML এর ভিতরে হবে, HTML এর বাইরে কিছু হবে না, ঠিক আছে? তারপর কি হবে? একটা বডি হবে, তারপর বডিটাকে আবার কি করব? শেষ করে দেব, শেষ করে দিলাম। অবশ্যই খেয়াল করবেন এখানে স্ল্যাশ দেওয়া আছে কিনা। ওকে, শেষ করে দিলাম। এখন আমরা হেডের ভিতরে কিছু শো করাতে যাচ্ছি, সাপোজ টাইটেল শো করবো, একটা টাইটেল ট্যাগ ইউজ করলাম, আমরা টাইটেলটাকে শেষ করলাম, মাঝখানে কিছু একটা দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার টাইটেল, অন্য কিছু দেই এবার, টাইটেল এরিয়া। এখন যদি আমরা রান করি, দেখেন দিস ইজ আওয়ার টাইটেল এরিয়া। এখন কি বডির মধ্যে কিছু আছে? কারণ বডির মধ্যে আমরা কোনো লেখা দেই নাই। আমরা যদি বডির মধ্যে কিছু দেই, এখানে লেখা আছে, সরি কন্ট্রোল এস, ফিল্ড দেখেন এখানে লেখা আছে, চলে আসছে, ঠিক আছে? ইজি। অ্যাকচুয়ালি HTML এর মধ্যে আমি বলি কি কি থাকে? ট্যাগ থাকে আর এলিমেন্টস থাকে, এই দুইটা মেইনস থাকে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে দেখবো আমরা আস্তে আস্তে। বাট ট্যাগ মানে হচ্ছে কি, যে নামগুলো দেখতেছেন না, একটা শুরু হয় শেষ হয়, এইটা, আর এটা ছাড়া কিছু নাই। আর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্ট মানে হচ্ছে ওই ট্যাগের মাঝখানে আমরা যে লেখাটা দিচ্ছি এটাকে এলিমেন্টস বলা হয়। আরেকটা থাকে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে দেখবো আমরা আস্তে আস্তে। এই তিনটা জিনিসে থাকে, এছাড়া আর কিছু নাই এখানে। একেবারে ইজি HTML-টা। মানে এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ দেখতেছেন, HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL, সবগুলোর চেয়ে HTML-টা হচ্ছে সবচেয়ে ইজি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই লেখাটাকে মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখি, তখন আমরা লেখাকে অনেক বড় করতে পারি, মানে হেডিং করতে পারি একটা লেখাকে, যে লেখাটা একটু বড় হয় এবং একটু মোটা হয়। তো আমরা HTML-এও কি ওটা করতে পারি। জি, তো আমরা ওইটা করার জন্য যেটা করব, এখানে নতুন একটা ট্যাগ ইউজ করব, যেটার নাম হচ্ছে H1। H1 শুরু করলাম, এখানে আবার কি করব? শেষ করে নেব। এখন যে কোনো ট্যাগ শুরু করলে কি করতে হয়? শেষ করতে হয়। এবার কিছু কিছু এক্সেপশনাল আছে যেগুলো শেষ করতে হয় না, বাট ওটা আমরা দেখবো আস্তে আস্তে। তো আমি শুরু করলাম, শুরু করে এখন যদি আমরা এটার ভিতরে কোনো একটা লেখা দিয়ে দিই, দিস ইজ এ হেডিং এরিয়া মনে করে দিয়ে, এখন রিলোড দিই আমরা, মানে ওপেন করি, দেখুন তো কি হয়ে গেছে, লেখাটা বড় হয়ে গেছে না? এটা বড় হয়েছে কিভাবে? বড় হওয়ার কারণ হচ্ছে H1। H1 মানে হচ্ছে কি, আমাদের লেখাটা হেডিং হবে, মানে হচ্ছে বড় হবে একটু, ঠিক আছে? এই জন্য কি হয়ে গেল, আমাদের লেখাটা বড় হয়ে গেছে। দিস ইজ এ হেডিং এরিয়া। ওকে, H1, দিস ইজ এ হেডিং এরিয়া। আবার এটা তো শেষ। এখন এটার ভিতরে আমরা যাই লিখি না কেন, সেটাই কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। যা থাকবে, যত টেক্সট থাকবে সবই বড় হয়ে যাবে। হাজার হাজার টেক্সট যদি লেখেন আপনি, সেটাও কি অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। রিলোড দেন, এখন বড় হয়ে গেছে। রিলোড দিলাম আমি, জাস্ট ব্রাউজারটা ওপেন করে রিলোড দিলাম। আচ্ছা, এখন আমরা যদি H2 ইউজ করি, H2 আরেকবার ইউজ করলাম বডির ভিতরে, আমরা কি চাচ্ছি? বডির ভিতরে এটাকে শো করাবো জন্য H2 লিখলাম, আবার এখানে H2 দিয়ে শেষ করলাম। শেষ করে এখানে লিখলাম আমি, দিস ইজ এ হেডিং টু এরিয়া মনে করে। তো আমরা রিলোড, সেভ করলাম। সেভ করে এখানে রিলোড দেয়। এখন দেখেন তো দুইটার সাইজ সেম কিনা। এটা একটু বড়, এটা একটু কি, একটু ছোট। এটার কারণ হচ্ছে H1 মানে হচ্ছে সবচেয়ে বড় যে হেডিংটা আছে ওটা শো করবে, H2 মানে হচ্ছে একটু ছোট, H2 থেকে একটু ছোট। আমরা এরকম আছে না যে আমরা চাচ্ছি আমাদের হেডিংটা একটু ছোট হবে, অনেক সময় আমাদের দরকার লাগে, তখন কি ইউজ করবো? H2। আমাদের যদি তারতেও ছোট লাগে, তাহলে যেটা ইউজ করব সেটা হচ্ছে H3 ট্যাগ। শুরু করলাম, আবার কি করলাম? শেষ করলাম। এখন আমরা এটার ভিতরে যা খুশি দিয়ে দিই, মনে করেন দিস ইজ এ হেডিং 3 এরিয়া মনে করেন। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, দেখেন ওইটা আরো ছোট হয়ে গেছে, ঠিক আছে?
যদি আমরা আরো ছোট করতে চাই তাহলে যেটা করব H4 ইউজ করব। শুরু করলাম, শেষ করলাম, এখানে দিয়ে দিলাম দিস ইজ এ হেডিং 4 এরিয়া। এখন রিলোড দেই আমরা, দেখেন দিস ইজ দ্য হেডিং 4 এরিয়া, মানে হচ্ছে কি এটা থেকে এটা আরো ছোট হয়ে গেছে, মানে H1টা হচ্ছে সবচেয়ে বড় আর অটোমেটিক্যালি কি সবগুলো ছোট হয়ে আসছে। আচ্ছা, এটা করা যাবে হচ্ছে 6 পর্যন্ত, আমি দেখাচ্ছি। আমরা আরেকটা ইউজ করি H5 this is a heading 5 area। আরেকটা লিখি আমরা, সেটা হচ্ছে H6। আনফরচুনেটলি আপনি H7 ও লিখে ফেলছেন, ঠিক আছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করেন, দিস ইজ এ হেডিং 6 এরিয়া, ঠিক আছে। এখানেও কিছু লিখলাম, মনে করেন দিস ইজ এ হেডিং 7 এরিয়া, ওকে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে প্রত্যেকটা ট্যাগের মধ্যেই দেখেন এক একটা কালার ছিল, খেয়াল করছেন, বাট এটার মধ্যে কোনো কালার নাই। এটা হচ্ছে আরেকটা সুবিধা, আপনি যদি নোটপ্যাড ইউজ করতেন তাহলে এই সুবিধাটা পাইতেন না আর কি। নোটপ্যাডের মধ্যে আপনি যদি কোনো HTML ট্যাগ ভুল লিখেন, যেমন H5 এর জায়গায় একটা 5 হয়ে গেল, অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, যদি আপনি কোনো ভুল ট্যাগ লিখেন তাহলে কি ওটা ধরতে পারবেন ইজিলি। আমরা কেটে দিলাম এটাকে, ওকে। H5 চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখি ব্রাউজারে কেমন দেখা যায়। রিলোড দেন, এটা থেকে এটা ছোট আস্তে আস্তে ছোট হয়ে 6 পর্যন্ত আসছে, তাই তো, বাট এটা আবার বড় হয়ে গেছে, তাই না। তার আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, যে H7টা H6 এর চেয়েও ছোট হবে, বাট একটু লজিক্যালি চিন্তা করে দেখেন, এর চেয়ে ছোট কি আবার হেডিং হয় নাকি? এর চেয়ে ছোট হলে তো দেখাই যাবে না যে এটা কি লেখা, ঠিক আছে। এর চেয়ে ছোট লেখা ইউজ করা হয় কোথাও দেখছেন? অ্যাকচুয়ালি এর চেয়ে ছোট যদি ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার লেখাই দেখা যাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এটা দেখেন কি হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে। বড় হয়ে যায় না, নর্মালি হচ্ছে H7টা কাজ করে নাই। নর্মালি আমরা বডির মধ্যে নর্মালি টেক্সট লিখলে যেরকম শো করার কথা, এখন কি এটা ওইরকমই শো করতেছে। দুইটা, এটা বাইরে রাখলাম জাস্ট, মানে বডির ভিতরে আছে। এখন দেখেন দুইটার সাইজ কি সেম, নর্মালি যেরকম লেখা লিখলে যেরকম থাকার কথা ওরকম হয়ে গেছে। বাট আমাদের কি H7টা কাজ করে নাই। কাজ না করার কারণ হচ্ছে H7 বলতে কোনো ট্যাগ নাই, ঠিক আছে। সো আমরা যদি হেডিং লিখতে চাই কত পর্যন্ত লিখতে পারবো? 6 পর্যন্ত, ঠিক আছে। তো কেটে দেই, একটা রাখি জাস্ট। আপনারা যখন যেখানে যেটা দরকার পড়বে সেটা ইউজ করতে পারবেন। আপনি চান আপনার ওয়েবসাইটে H1 ট্যাগ অনেকগুলো থাকবে, অনেকগুলো ইউজ করতে পারবেন, নো প্রবলেম, ওকে। আচ্ছা, এখন আমরা H1 এর পরে আমরা যাচ্ছি, মনে করেন এই H1 এর যে লেখাটা আছে এটা মাঝখানে থাকবে। এটা কোথায় আছে এখন? লেফট সাইডে আছে, মাঝখানে থাকবে আমরা যাচ্ছি, অথবা এটা কোথায় থাকবে? রাইট সাইডে থাকবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। একটু আগে যেটা বললাম, আরেকটা যেটা আছে HTML এর, সেটা হচ্ছে কি HTML। আমরা অলরেডি ট্যাগ দেখে ফেলছি, আমরা অলরেডি এলিমেন্টস দেখে ফেলছি। এলিমেন্টস মানে হচ্ছে কি, ভিতরে যে লেখাটা আছে, আমরা যে লেখাটা লিখবো এটা হচ্ছে এলিমেন্টস। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমাদের যে এলিমেন্টটা আছে ভিতরে, ওইটাকে আমরা কিছু পরিবর্তন করব, চেঞ্জ করব কিছু একটা। চেঞ্জ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন আমরা যাচ্ছি ভিতরের লেখাটার অ্যালাইন। অ্যালাইন বলতে বোঝায় হচ্ছে একটা লেখা অথবা কোনো একটা জিনিস কোন দিকে থাকবে, অ্যালাইন। অ্যালাইন দিয়ে কি ওইটা বোঝায়। যেমন অ্যালাইন, আমি আজকে অ্যালাইন কোন পাশে বসবো? হ্যাঁ, আপনি রাইট সাইডে বসেন, আজকে মাঝখানে বসেন, আজকে আপনি লেফট সাইডে বসেন। এটা কি বোঝানো হয়? এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যালাইন। আর HTML এ এই এলিমেন্টটাকে একটু পরিবর্তন করাটাকে বলা হয় হচ্ছে কি অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় দেখেন, ফার্স্ট আমাদেরকে জানতে হবে আমরা কি করতে যাচ্ছি। এটাকে অ্যালাইন করতে যাচ্ছি, মানে হচ্ছে এটা কোন দিকে শো করবে। তো অ্যাট্রিবিউট ইউজ করার সিস্টেম হচ্ছে আমাদের ট্যাগটা যেখানে শুরু হলো এটা কি শুরু, এটা হচ্ছে শেষ। শুরু যেখানে হলো এটার পরে এই যে ট্যাগের নামের পরে একটা স্পেস দিতে হবে মাস্ট,
একটা দিতে হবে মিনিমাম, অতিরিক্ত দিলেও কাজ করবে বাট অতিরিক্ত না দেওয়াটাই ভালো। আচ্ছা H1 এর পরে আমরা এখন অ্যাট্রিবিউটের নামটা লিখব। অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় দেখেন, অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে, এটা মনে করেন অ্যাট্রিবিউটের নাম, তারপর থাকবে হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশন, ডাবল অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারবেন। এটার মধ্যে কি থাকবে, অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে এটার ভিতরে, সরি ঠিক আছে। মনে করেন আমরা কোনো একটা কিছুকে কি করতে যাচ্ছি, অ্যালাইন করতে যাচ্ছি, এটার মধ্যে বুঝাই দিলাম অ্যাট্রিবিউট দিয়ে, এই লেফট সাইডটা দিয়ে, যে আমরা কি করতে যাচ্ছি, এটাকে অ্যালাইন করতে যাচ্ছি, বাট এটা কোন দিকে অ্যালাইন হবে সেটা কোথায় বলে দিব, এটার ভিতরে। যেমন আমরা চাচ্ছি এটার অ্যালাইন কোথায় হবে, সেন্টারে হবে, অথবা রাইটে হবে, অথবা লেফটে হবে। লেফটে দরকার নাই, লেফটে তো নর্মালি থাকেই, ঠিক আছে। তো এইভাবেই কি ইউজ করতে হয়, অ্যাট্রিবিউট ইউজ করতে হয় অলওয়েজ। যেখানে অ্যাট্রিবিউটের কথা আসবে সেখানেই কি আমাদের অ্যাট্রিবিউটটা এইভাবে ইউজ করতে হবে। ওকে, তো আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম কোথায়, যেখানে আমাদের এসটিএমএল ট্যাগটা শুরু হলো, ট্যাগের নামের পরে একটা স্পেস দিয়ে শুরু করবো। আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করতে যাচ্ছি, অ্যালাইন, ইকুয়াল, কি করতে হবে, ডাবল কোটেশন, পরে স্পেস না দিলেও সমস্যা নেই, আমি একটা স্পেস দিয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায়। এখন অ্যালাইনের জায়গায় আমরা দিব যে আমরা এই লেখাটাকে কোথায় অ্যালাইন করতে যাচ্ছি, তো আমরা দিয়ে দিলাম হচ্ছে কোথায়, সেন্টার। এখন লেখাটা আমাদের সেন্টারে চলে আসবে, দেখেন লেখাটা সেন্টারে চলে আসছে। আমরা যদি রাইটে নিতে চাই কি করতে হবে, অ্যালাইনটাকে জাস্ট রাইট করতে হবে, মানে হচ্ছে আমাদের ভিতর যে লেখাটা আছে ওইটা অ্যালাইন রাইট হয়ে যাবে। আর যদি লেফট দিই, লেফট তো ডিফল্টই থাকে, বাট দিলে কি সেম কাজ করবে, অ্যালাইন লেফট, রিলোড দেন লেফটে চলে আসছে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে তো করতে পারি আমরা, জাস্ট সিলেক্ট করে ওই যে উপরে অ্যালাইন থাকে লেফট, আর তারপর হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট, ওখান থেকেও করা যায়, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে H1। আমরা পরে দেখি অ্যাট্রিবিউটটা দেখাইলাম, সরি এটা তো শর্টকাট কুইকলি চলে আসছে। আচ্ছা পি লিখলাম, পি, পি আরেকটা নতুন ট্যাগের নাম। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে হচ্ছে আমরা নর্মাল কিছু টেক্সট লিখতে যাচ্ছি, মনে করেন প্যারাগ্রাফের টেক্সট কি থাকে, নর্মাল টেক্সট থাকে, তাই না। আমরা নর্মাল কোনো টেক্সট লিখতে যাচ্ছি কোথায়, ওয়েব ব্রাউজারে, তখন আমরা কি ট্যাগ ইউজ করবো, পি ট্যাগ ইউজ করবো। দেখেন এটা নর্মাল ইস্যু করবে, আমরা কোনো একটা লেখা নিয়ে আসি গুগল থেকে, মনে করেন এখান থেকে নিয়ে আসি কিছু টেক্সট, টেক্সট নিয়ে এসে আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। একটু সুন্দর করে সাজাইলাম আর কি। আচ্ছা এইভাবেই থাক। এখন যদি রিলোড দেয় দেখেন কি হয়, দেখেন টেক্সট চলে আসছে, তার মানে হচ্ছে আমরা অনেক টেক্সটও ব্রাউজারে শো করাতে পারবো, অথবা আমরা যত খুশি তত প্যারাগ্রাফ তৈরি করবো। একটা পি মানে হচ্ছে এক একটা প্যারাগ্রাফ, অথবা বলতে পারেন আপনি এক একটা প্যারা কিরকম থাকে, মনে করেন একটা এসে অথবা কম্পোজিশন, অনেক প্যারা থাকে না এটার মধ্যে, মনে করেন ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর হচ্ছে আপনার কনক্লুশন, এই ধরনের প্যারা থাকে। তখন কি করি আমরা, প্যারা লিখি, মানে একটা প্যারার মতো ভাগ করা থাকে। এখানেও কি আমরা সেটা করতে পারবো, কিভাবে দেখেন, জাস্ট এখানে আরেকটা পি নিব আমরা, পি নিয়ে ভিতরে জাস্ট আরেকটা লেখা লিখে দিই, মনে করেন আচ্ছা বেসিক ভার্সন, মনে করেন এই লেখাটাই শো করাবো, সো কপি করে জাস্ট এই পি এর ভিতরে দিয়ে দিলাম। এখন দেখেন দুইটা প্যারা হয়ে যাবে, দেখছেন। আর আমরা সেম লেখাটাই যদি এই পি এর ভিতরে দিয়ে দিতাম, বাট এখানে আপনি চিন্তা করতে পারেন যে এখানে স্পেস দিয়ে লিখলে মনে হয় এখানে প্যারা হয়ে যাবে, অ্যাকচুয়ালি হবে না। আপনি যাই করতে চান না কেন এখানে আপনাকে কি করতে হবে, HTML ট্যাগের মাধ্যমেই সেটা কি করতে হবে। দেখেন প্যারা হয় নাই, বাট এখানে কিন্তু প্যারা ঠিকই ছিল, তাই না, বাট কাজ করে নাই। এটার কারণ হচ্ছে কি, এখানে স্পেস কোনো ফ্যাক্ট না, স্পেস কোনো ব্যাপার না। এখানে আপনি স্পেস যত খুশি দেন সেটা কি ব্রাউজারে শো করবে না, ঠিক আছে। আপনি যদি স্পেস দিতে চান, ব্রেক দিতে চান, যাই করতে চান, আপনি কি করতে হবে, কিসের মাধ্যমে দিতে হবে, HTML ট্যাগের মাধ্যমে দিতে হবে, HTML ট্যাগের মাধ্যমে দিতে হবে আমাদের, ঠিক আছে। দেখেন আপনি যদি এখানে আরো পি লিখেন তাহলে আরো প্যারা তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা লেখাগুলো এখন কোথা থেকে শো করতেছে, লেফট থেকে, তাই না। আমরা চাচ্ছি লেখাগুলো কি থাকবে, মাঝখানে থাকবে। তো এই জন্য কি করতে পারবো আমরা, পিটাকেও কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো। তো এখানে অ্যালাইন ইউজ করেন, অ্যালাইন আগেরটার মতো,
আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা যখন অ্যালাইন লিখতেছি তখন কালারটা কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে কি আপনি যদি আনফরচুনেটলি ভুল লিখেন তাহলে কি হয়ে যাবে, এটা কালো দেখাবে। ওকে, তার মানে হচ্ছে কি আপনি ইজিলি ধরতে পারতেছেন। তো আমরা অ্যালাইন লিখলাম, লিখে এখানে লিখে দিলাম সেন্টার। এখানে আমাদের লেখাগুলো সেন্টার হয়ে যাবে, এই যে সেন্টার হয়ে গেছে দেখেন। ঠিক আছে, আমরা যদি রাইট লিখি তাহলে কোথায় চলে যাবে, এটা রাইট থেকে স্টার্ট হবে। যেমন রাইট থেকে কখন স্টার্ট করা হয়, যেমন আরবি ভাষা, আরবি ল্যাঙ্গুয়েজ লিখেন, ওইটাকে কি করতে হবে, টেক্সট অ্যালাইন রাইট করতে হবে। কারণ আরবি ল্যাঙ্গুয়েজ কোথা থেকে স্টার্ট হয়, ডান দিক থেকে স্টার্ট হয়। অথবা হিব্রু, এই ধরনের ল্যাঙ্গুয়েজ কি ডান দিক থেকে শুরু হয়। ওই ক্ষেত্রে কি করতে হয়, টেক্সট অ্যালাইন রাইট করতে হয়। আরেকটা যেটা আছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডও আছে এটা, আপনার দুই দিক দিয়ে যে লেখাগুলো আছে দুই দিক দিয়ে সমান হবে। যেমন একটু পার্থক্যটা দেখাই, আমরা যদি এখানে লেফট দিয়ে দেই, দেখেন দুই দিক দিয়ে কি সমান, ডান দিক থেকে সমান না। বাট আমরা যদি এখানে অ্যালাইন জাস্টিফাই করে দেই তাহলে কি হবে, দুই দিক দিয়ে লাইনগুলো আমাদের সমান হয়ে যাবে, সমান হয়ে গেছে। এটাও না, দুইটা করা যাবে না। জাস্টিফাই মানে হচ্ছে কি দুই দিক দিয়ে সমান হয়ে গেছে। এখন সেন্টার বলতে কিছু নাই এখানে, কিছু নাই এখানে, ঠিক আছে। সেন্টার বলতে কখন থাকবে, যখন আপনার মাঝখানে স্পেস থাকবে তখনই কি সেন্টার বলতে কিছু আছে। মনে করেন আপনার এটা হচ্ছে ফুল এরিয়ায়, ফুল একটা রুম, আমি একটা হচ্ছে ছোট মানুষ রুমের তুলনায়, তাই না। কারণ আমি ইচ্ছা করলে কোথায় যেতে পারবো, মাঝখানে যেতে পারবো। কিন্তু আপনি ভাবতেছেন যে ফুল একটা রুমের মধ্যে আরেকটা রুম ঢুকাবেন, রুম ঢুকে এটাকে কোথায় নিয়ে আসবেন, সেন্টারে নিয়ে আসবেন। এমন কথা হচ্ছে ওই রুমের সমানই তো আরেকটা রুম। এখন এখানে তো মাঝখান বলতে কিছু নাই, এখানে ওইটাই কি ফুল হয়ে গেল, স্পেস নাই দুই পাশে যে এটার মাঝখান থাকবে। মাঝখান কখন তৈরি হয়, যখন একটা এরিয়া বড় থাকে, এটার ভিতরে আপনি ছোট কিছু আছেন, আমি মানুষ একটা ছোট, মানে হচ্ছে কি এটার একটা মাঝখান আছে। এটা হচ্ছে ব্যাপার। এই ক্ষেত্রেও কি ওটাও খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, আমরা হেডিং শো করতে পারতেছি, আমরা প্যারাগ্রাফ শো করতে পারতেছি। ওকে, আচ্ছা এখন মনে করেন আমরা চাচ্ছি সেটা হচ্ছে কোন একটা লেখাকে কি করব, বোল্ড করব। বোল্ড বোল্ড মনে করেন মাঝখানে কোন একটা এই যে টাইপই আছে না, এটা কি করবে, একটু মোটা করব। অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে মাঝখানে মাঝখানে আপনার লেখাগুলো মোটা থাকে, আন্ডারলাইন থাকে, ইটালিক করা থাকে। ওগুলো কিভাবে করবো দেখেন। তো আমরা যে কোনটা করব, এই যে টাইপ, এটা খুঁজে বের করি অথবা অন্যটা করি, এই যেটা, তাই তো। এখন আমরা যেটা করব শুধুমাত্র এই টাইপ এলিমেন্টটাকে একটা ট্যাগের মধ্যে আটকাই দেব। কিভাবে দেখেন, এইটা এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, ট্যাগের নাম হচ্ছে বি। শুরু করলাম, অবশ্যই কি করতে হবে, এই বি ট্যাগের কাজ হচ্ছে এই বি এর ভিতরে যাই থাকুক না কেন ওটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। বি এর ভিতরে কিছু আছে তার মানে বোল্ড হবে না। আমরা চাচ্ছি এখান থেকে এটাকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাই পি। এবং যেহেতু এটা ভি এর ভিতরে আছে সেহেতু লেখাটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। এখন রিলোড দেন, এখানে দেখেন লেখাটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। ওকে, আমরা যদি এটাকে ইটালিক করতে চাই, ইটালিকটা কি হয়, একটু বাঁকা হয়। শুধুমাত্র এখানে আই দিয়ে দিব, ইটালিক আই। হ্যাঁ ভাই, এখন রিলোড দেই, দেখেন এটা কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আমরা যদি চাই কি দিব, এখানে আন্ডারলাইন দিব, শুধুমাত্র এখানে ইউজ করব হচ্ছে ইউ, মানে হচ্ছে আন্ডারলাইন। এখন রিলোড দেয়, এখানে দেখেন আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। ওকে, কোথায় যাবে, আচ্ছা আন্ডারলাইন প্লাস বোল্ড প্লাস ইটালিক তিনটা একসাথে করতে যাচ্ছি, তো দুইটা করতে যাচ্ছি। তাহলে যেটা করব, এখানে দুইটাটা কি শুরু করব, এখানে কোনো বি শুরু করলাম, এখানে কি মাঝখানে শেষ করব না, এটা শেষ করবো সবার লাস্টে। ব্যাপারটা কিরকম হবে দেখেন, আমি একটু বুঝাই বলি। এটা কেটে দেন, এখানে মনে করেন আছে টাইপি, এখন কি হবে, টাইপি লেখাটা বোল্ড হবে। আমরা আবার টাইপি লেখাটাকে কি করতে যাচ্ছি, ইতালিকে করতে যাচ্ছি। এখন এটার ভিতরে আমরা এটার ভিতরে কি লিখবো, সরি আন্ডারলাইন করব, আন্ডারলাইন লিখবো, মানে হচ্ছে কি ইউ। এখন আমরা যখন এইচটিএমএল এর ভিতরে কোনো হেড ট্যাগ স্টার্ট করছি অথবা বডি ট্যাগ স্টার্ট করছি, এটা কি এইচটিএমএল এর পরে যে শেষ করছি,
আমরা কোথায় ছিলাম? HTML এর ভিতরে ছিলাম। এখন আমরা কিসের ভিতরে আছি? না না, এখন কিসের ভিতরে আছে? বি এর ভিতরে আছে, বি এর ভিতরে। এখন কি বি এর পরে যে শেষ করবো আমরা? কোথায় শেষ করতে হবে? বি এর ভিতরেই শেষ করতে হবে। বুঝতে পারছি এখন ব্যাপারটা? ইউটা শুরু করলাম, এখন কোথায় শেষ করব? এটার ভিতরেই শেষ করব। রিলোড দেন, এখন বোল্ড হয়ে গেছে, প্লাস আমাদের আন্ডারলাইনে চলে আসছে। আরেকটা যেটা এখন আমরা চাচ্ছি কি এটা কি হবে? ইতালিক হবে। এখন আপনি চিন্তা করেন, আমরা চাচ্ছি এটাকে কি করতে? ইতালিক করতে। শুধুমাত্র কি করব? এটার ভিতরে আবার একটা ট্যাগ স্টার্ট করব, সেটা হচ্ছে কি আই। এখানে আবার আমরা শেষ করে দিলাম এটাকে। এখন কি আইটা ভিতরে শুরু করে, এখন আমরা আইটা কিসের ভিতরে আছে? ইউ এর ভিতরে আছে। এখন কি ইউ এর বাইরে যেয়ে শেষ করব? না, যেহেতু ইউ এর ভিতরে আছে, ইউ এর ভিতরেই কি করতে হবে? এটাকে শেষ করতে হবে। অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া কোনটা আগে লিখবো, বি আগে লিখবো, ইউ আগে লিখবো, না কোনটা আগে দিয়ে শুরু করবো? অ্যাকচুয়ালি আপনার যেটা খুশি, যেটা খুশি। আপনি যদি চান আইটা দিয়ে শুরু করবেন তাহলেও কাজ করবে, যদি চান ইউটা দিয়ে শুরু করবেন তাহলে কাজ করবে, যেভাবে খুশি লিখতে পারবেন। এখানে যে এইভাবে এক্স্যাক্টলি লিখতে হবে তিনটা করার জন্য না, আপনি যেটা খুশি করতে পারবেন, যেভাবে খুশি লিখতে পারবেন, নো প্রবলেম। ওকে, এই হচ্ছে এটা করার সিস্টেম। ওকে, আচ্ছা, আমরা ম্যাথ করি না, ম্যাথের মধ্যে এ স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, অথবা সায়েন্সের যে সমীকরণগুলো আছে ওগুলোর মধ্যে যেমন H2NaSO4, ওখানে কি থাকে? আমাদের যে সংখ্যাটা আছে সংখ্যাটা একটু নিচে থাকে। যেমন H2O, টুটা কোথায় থাকে? নর্মালি একটু নিচে থাকে না, ওই টুটা নিচে থাকে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড কি আছেন? আচ্ছা, H2টা কি থাকে? নিচে থাকে। আবার যখন আমরা ম্যাথ করি, যেমন A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টুটা কোথায় থাকে? উপরে থাকে। তো আমরা ওটাই দেখবো ওটা কিভাবে করতে পারি। মনে করেন আমরা এখানে আরেকটা পি নিলাম, মানে লেখার জন্য ওই লেখাটা যাতে আরেকটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যায়। পি লিখলে কি হবে? আরেকটা প্যারাগ্রাফ তৈরি হবে। তো আমরা আরেকটা পি নিলাম এখানে। সরি, অলওয়েজ সবকিছু ছোট হাতে থাকবে, এখানে বড় হাতের কিছু লিখবে না, সবকিছু লোয়ার কেস হবে, নো আপার কেস। আচ্ছা, পি এর ভিতরে আমরা একটা লেখা লিখলাম, মনে করেন A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এখন আমরা ব্রাউজারে দেখি, দেখেন কেমন দেখা যায়। এরকম দেখা যাচ্ছে, তাই তো? বাট আমরা যাচ্ছি কি টুটা সমান দেখা যাচ্ছে আর কি। টুটা কি থাকবে? একটু উপরে থাকবে, যেটার মাধ্যমে বোঝা যাবে যে এটা একটা স্কোয়ার, তাই তো? অথবা আপনি যেখানে যেটাকে করতে চান, কিন্তু একেবারেই সহজ। উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। মাইক্রোসফট ওয়ার্ডেও আছে এটা। উপরে যেটা থাকে ওটাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? তো আমরা যদি কোনো একটা লেখাকে একটু উপরে শো করাতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, যেই ক্যারেক্টারটাকে অথবা যেই ওয়ার্ডটাকে আমরা উপরে শো করাতে চাচ্ছি, শুধুমাত্র ওই ক্যারেক্টারটাকে একটা ট্যাগের মধ্যে আটকায় দিতে হবে। ট্যাগটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সংক্ষিপ্তভাবে ইউজ করতে হয় SUP, স্যুপ, খাওয়ার স্যুপ না এটা। আচ্ছা, এখন আবার শেষ করতে হবে, এখানে শেষ করে দিলাম SUP। এখন ব্যাপারটা কি হবে দেখেন, স্যুপ দিয়ে স্টার্ট হলো, স্যুপ দিয়ে শেষ হলো, মাঝখানে যেটা থাকবে ওইটাই কি হবে? উপরে উঠে যাবে। যদি আরো অনেক বেশি লেখা থাকতো তাহলে কি হতো? এটা অনেকগুলো লেখাই কি উপরে শো করতো। আচ্ছা, এখন রিলোড দেন, দেখেন টুটা কি হয়ে গেছে? একটু উপরে চলে গেছে, স্কোয়ার মনে হচ্ছে, এখন উপরে মনে হচ্ছে। ওকে, সেম একইভাবে আমরা টুটাও নিতে পারবো। এখানে কি ইউজ করবো? SUP, এখানে দিয়ে দিলাম, সরি SUP। এখন রিলোড দেন, এখানে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা যদি নিচে আনতে চাই, সেটা হচ্ছে মনে করুন H2O, টুটা কোথায় থাকবে? একটু নিচে থাকবে। এখন কি নিচে নাই, এটা নাকি একটু নিচে থাকবে। তো ওইটা করার জন্য আমরা জাস্ট টুটাকে আরেকটা ট্যাগের মধ্যে লিখবো, ট্যাগের নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, SUP, সরি SUB। এখন রিলোড দেন, এখানে দেখেন H2O চলে আসছে। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ইউজ করার সিস্টেম। কোশ্চেন? আচ্ছা, আপনার ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট,
বি দেখলাম, ইউ দেখলাম, আই দেখলাম, আমরা পি দেখলাম, একটা অ্যাট্রিবিউটও দেখলাম আমরা যেটা নাম হচ্ছে অ্যালাইন, তারপর হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত দেখলাম। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আরো কিছু দেখি। ওয়ার্ডের মধ্যে বুলেট পয়েন্ট থাকে না, বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট এরকম, এই যে দেখাই, ওপেন করেন মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, যে এখানে দেখেন কিছু লিখি, তারপরে আরো কিছু লিখতে পারবো, ঠিক আছে? এটা কি বলা হয়? বুলেট পয়েন্ট বলা হয়, ঠিক আছে? আবার নাম্বারিংও করা যায়, যে দেখেন এখানে ক্লিক করলে নাম্বারিং হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম, ঠিক আছে? তো দেখেন এগুলো আমরা HTML এর মাধ্যমে কিভাবে শো করাতে পারি সেটা দেখি। ওকে, তো আমরা পি এর পরে এখন কি করাবো? বুলেট পয়েন্ট তৈরি করব। পি এর পরে, বাট এটা কিসের ভিতরে আছে? বডির ভিতরে আছে। আচ্ছা, এখন বুলেট পয়েন্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ইউএল ট্যাগ ইউজ করতে হয়। ইউএল ট্যাগ শুরু করলাম, ইউএল ট্যাগ শেষ করলাম। কি করার জন্য? যদি আমরা কোনো বুলেট পয়েন্ট তৈরি করতে চাই, কি ট্যাগ ইউজ করতে হবে? ইউএল ট্যাগ শুরু করতে হবে, ইউএল ট্যাগ শেষ করতে হবে। আচ্ছা, তারপরে যে কাজটা আর কি থাকে ওখানে, ব্যাপারটা দেখেন। ইউএল ট্যাগ শুরু করলাম, ভালো কথা, বাট বুলেট পয়েন্টের মধ্যে কি থাকে? লিস্ট থাকে না? এক একটা বুলেট এক এক ধরনের, এক একটা লিস্ট অ্যাকচুয়ালি। এবার আমরা 1 2 3 4 5 6 এগুলো কিসের মধ্যে রাখতে যাচ্ছি? একটা বুলেট পয়েন্টের মধ্যে রাখতে যাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, ভিতরে ইউএল এর ভিতরে আরেকটা ট্যাগ নিতে হবে, ট্যাগের নাম হচ্ছে এলআই। শুরু করলাম, শেষ করলাম। এখন ইউএল এর ভিতরে এক একটা এলআই মানে হচ্ছে এক একটা বুলেট পয়েন্ট, না লিঙ্ক না, এক একটা বুলেট পয়েন্ট। দেখেন আমরা এটার ভিতরে যদি দিয়ে দিই 1, তাহলে একটা বুলেট পয়েন্ট চলে আসবে, প্লাস পাশাপাশি 1 চলে আসবে। খেয়াল করেন। আচ্ছা, সেভ করি নাই, সেভ করি, সরি ডাবল চলে আসছে একটা। এখন রান করি আমরা এটাকে, রানিং ফায়ারফক্স। দেখেন একটা বুলেট পয়েন্ট চলে আসছে, আরেকটা লেখা চলে আসছে। কিভাবে আসলো এটা? ইউএল ট্যাগ, এটার কাজ কি? বুলেট পয়েন্ট তৈরি করা। এল এর কাজ হচ্ছে কি? লিস্টগুলা একটার পর একটা শো করানো। দেখেন, হ্যাঁ, লিস্ট স্টাইল তৈরি করা। যেমন এলআই মানে হচ্ছে লিস্ট স্টাইল, ঠিক আছে? লিস্ট তৈরি করে একটা লিস্ট তৈরি করলাম, তারপর আমরা যাচ্ছি কি আরেকটা লিস্ট তৈরি করব, আরেকটা এলআই দিব আরেকটা লিস্ট তৈরি করার জন্য, এল এর পরে একটার পরে পরে একটা আরেকটা করার জন্য। সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা 2 এলআই। এখন রিলোড দেন, আরেকটা কি চলে আসবে? বুলেট পয়েন্ট চলে আসবে। সিম্পল। এখন আপনি আরো যদি দেন, হ্যাঁ ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ডুপ্লিকেটটা দেখাবো কিভাবে করতে হয়, ঠিক আছে? 1 2 3 4 লিখি, এখানে লিখে রিলোড দেন। এখানে দেখেন 1 2 3 4 চলে আসছে। আসে নাই কয়জন? 2 জন আসে নাই না? আপনার স্টুডেন্ট কয়জন? 13 জন? আচ্ছা, একজন মনে পড়ে পড়তে হচ্ছে। ও ফার্স্ট ক্লাসে 3 জন আসে নাই। আজকে ফার্স্ট ক্লাস, এবারে লাস্ট ক্লাসে তো আমরা কিছু করি নাই। আচ্ছা, কি বন্ধের দিন থেকে আসে নাই নাকি? বাট হ্যাঁ, না অ্যাকচুয়ালি আজকে তো গাড়ি চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আজকে রাস্তা ফাঁকা, আরো গাড়ি যেরকম কম, মানুষও তো কম রাস্তাঘাটে। আজকে তো অফিস মানে। আচ্ছা, ক্লাস হলে, ক্লাস না হলে জানাবে, নর্মাল হচ্ছে ক্লাস চলবে। ক্লাস হলে কখন জানাবে? যেমন আপনাদের বেসটা স্টার্ট হবে তখন কি ক্লাস হলে জানাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গ্রুপের, আচ্ছা আচ্ছা, আমাকে নক, আমাকে একটা মেসেজ করলেই হলো। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। গ্রুপে একটা পোস্ট করবেন। এখন যদি আমাকেও নাম পান, আনফরচুনেটলি, যেমন সকালে হয়তো ঘুমে থাকি, ঘুম থেকে উঠলাম হচ্ছে 8টার সময়, উঠে রেডি রেডি হতে হতে আবার ক্লাস ছিল 10টার সময়, ক্লাস ছিল, একটা ক্লাস করলাম, তারপরে আপনারটা স্টার্ট করলাম। সো নাও পেতে পারেন। ওই ক্ষেত্রে যেটা করবেন, মানে যে ইমার্জেন্সি আমাকে পাচ্ছেন না কোনোভাবে, আমাকে নক করবেন ফার্স্টে। কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, মেসেজ করবেন অথবা কল দিয়ে নক করবেন। আচ্ছা, বাট যদি না পারেন আনফরচুনেটলি, তাহলে যেটা করবেন, সফটওয়্যারের যেই এটা আছে, ফোন নাম্বারটা আছে, ওখানে কল দিবেন কুইকলি। এই ক্ষেত্রে যে আজকে ক্লাস হবে কি হবে না, বাট নর্মালি অলওয়েজ মনে রাখবেন আপনাদের ক্লাস হবেই।
যদি বন্ধ থাকে, ক্লাস না হয়, তাহলে আমি গ্রুপে বলে দিব, না ফোন করবো না, গ্রুপে বলে দিব, না গ্রুপে পোস্ট করে দিব, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে পোস্ট করে দিব যে আজকে আপনাদের ক্লাস হবে না, কালকে আপনাদের ক্লাস হবে না, এই কারণে ক্লাস হবে না, এই কারণে ক্লাস হবে না, না হলে বলে দিব, ঠিক আছে? আর যদি কখনো ক্লাস না হয়, আনফরচুনেটলি কোনো একটা ক্লাস মিস হয়, এর মানে না যে আপনারা একটা ক্লাস মিস করলেন। অনেক সময় চিন্তা করতে পারেন, যেমন ভার্সিটিতে একটা ক্লাস মিস হওয়া মানে হচ্ছে কি শেষ হয়ে যায়, তাও না? আমাদের এখানে একটা ক্লাস মিস হওয়া মানে মিস হওয়া না, একটা ক্লাস মিস হওয়া মানে চলতে থাকবে। যেমন আপনাদের কোর্স বলে দিছে যে 4 মাস, এরকম হয় যে আপনাদের যেই দিন ক্লাস ওই দিনের মধ্যে অনেক ছুটি পড়ে গেছে, 4 মাসের মধ্যে ঈদের ছুটি পড়ে গেছে অথবা অন্যান্য ছুটি পড়ে গেছে, ওই ক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি ওই ক্ষেত্রে আমাদের কোর্সটা চলতে থাকবে শেষ না হওয়া পর্যন্ত। বুঝতে পারলাম এখন? মানে ক্লাস কখনো মিস যাবে না। না, এখান থেকে দিবে না, আমি ফেসবুকে জাস্ট গ্রুপে জানাই দিব আপনাদের। ওই গ্রুপ না তো এটা, আপনাদের যে সিক্রেট গ্রুপটা আছে, আমি লাস্ট উইকে তৈরি করলাম, যেটা অ্যাড হয়েছেন সবাই, আপনি আমি নট শিওর সবাই অ্যাড হয়েছেন। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমি গ্রুপের কথা বলছি গত সপ্তাহে। 89 দেখেন, এই যে এটা আপডেট করে দিচ্ছে, এটা কি রিকোয়েস্ট পাঠাইছে আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসকাশন কয়জন আসছে এখানে দেখেন, 13 জন, মানে হচ্ছে 10 জন অ্যাড করা, আর 3 জন নাই কি এখানে? আপনি নাই? আপনি কি ফেসবুক ইউজ করেন না? অথবা অ্যাকাউন্ট খুলতে হবে? আচ্ছা আচ্ছা, আমাকে নক করতে হবে। আর সবাই আছেন এখানে? মেয়ে তো 2 জন এখানে, আরেকজন এটা কি? আপনি এটা, তাহলে আপনারটা? ও আচ্ছা আচ্ছা, 3 জনই আছে, ঠিকই আছে, সরি। এনিওয়ে, সবাই অ্যাড হয়ে নেবেন, আমাকে মেসেজ করলে হবে, আমি অ্যাড করে দেব। ইব্রাহিম খলিল কে আসে নাই? ও আচ্ছা, আপনি। দেখাই দিলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাই দিই। মনে করেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে কি HTML এর কিছু একটা তৈরি করা, যে আপনাদের ইচ্ছা মতো কি কি দিয়ে তৈরি করবেন। H1 ট্যাগ ইউজ করবেন, P ট্যাগ ইউজ করবেন, লেখা লিখবেন আর কি, লেখা লিখে দেখবেন যে কাজ করতেছেন কিনা P, অথবা আপনি লিখতে পারতেছেন কিনা, প্র্যাকটিস করতে পারতেছেন। এটা এখানে যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিসের উপর সবকিছু HTML, জাস্ট প্র্যাকটিস করতে হবে যাতে আপনি এগুলো পারেন। বাসায় যে আপনাদের কাজ যেটা হবে, জাস্ট এটা কি প্র্যাকটিস করা। এখানে শুধুমাত্র বডি ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ ছাড়া, HTML ট্যাগ ছাড়া যত ট্যাগ ইউজ করবো আমরা, ওই ট্যাগগুলো আমরা যত খুশি ততবার ইউজ করতে পারবো, ঠিক আছে? এনি ট্যাগ। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে কি গ্রুপে ওটা আপলোড করা, তাই তো? যে আমি এটা করলাম, দেখেন কেমন হয়েছে, অথবা সবার মতামত কি, অথবা আমার এটা সবকিছু ঠিক আছে কিনা, অথবা কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? তো আপলোড করবেন কিভাবে দেখেন, গ্রুপে যাবেন, আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের মেসেজে। যদি না পান, এই যে দেখছেন লিঙ্ক, এখানে বলবো কিভাবে লিঙ্ক, এটা মুখস্থ করতে পারবেন। গ্রুপ লিঙ্ক চেঞ্জও করা যায়। এডিট গ্রুপ সেটিং এ যাই, এখান থেকে ম্যানেজ গ্রুপে যেয়ে দেখি, না এখানে নাই, সরি, তাহলে এটা এখান থেকেই যেতে হবে। আচ্ছা, আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আশা করি খুঁজে পাবেন, নোটিফিকেশনও পাবেন, অথবা যারা আমাকে মেসেজ করছেন তাদেরকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিছি, যারা মেসেজ করছেন আর কি তাদেরকে পাঠাইছি, মেসেজ করেন নাই তাদেরকে পাঠানো হয়নি, ঠিক আছে? তো গ্রুপে যাবেন, সফটওয়্যার আইটি, অথবা এখানে সার্চ দিবেন, এই যেখানে আপনি যদি অ্যাড হয়ে থাকেন, যেহেতু আপনাকে অ্যাড করা আছে, এখানে সার্চ দিলেই কি চলে আসবে, 89 লিখে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে।
হুম, আসতেছে না, আসবে নেট কানেকশন সমস্যা, এই জন্য আসতেছে না। এই যে গ্রুপ পেজে যাবেন, যে এখন অ্যাসাইনমেন্ট আপলোড করবেন কিভাবে দেখেন, যেমন এটা হচ্ছে কি আমাদের ফাইল, এটার মধ্যে কি করা আছে, আমাদের এস্টিমেলটা করা আছে। এখন যেটা করবেন জাস্ট এটাকে জিপ করবেন, সরাসরি আপলোড করবেন না, জিপ করতে হবে। জিপ জিপ করবেন কিভাবে, জিপ কেন করি আমরা, একটা ফাইলকে কম্প্রেস করার জন্য, মানে হচ্ছে অনেকগুলো ফাইলকে একসাথে রাখার জন্য, ঠিক আছে। বাট একটা ফাইল হলেও ওইটাকে জিপ করে আপলোড করবেন, কারণ হচ্ছে সরাসরি ফাইল হলে অনেক সময় আপলোড হয় না, এর জন্য জিপ করে আপলোড করতে হয়। জিপ করার জন্য যেটা করতে হবে, ফাইলে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে সেন্ড টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার, এখানে ক্লিক করেন, দেখেন এটা জিপ হয়ে গেছে। আপনার ওখানে এই আইকনটা নাও আসতে পারে, এই আইকনটা নাও আসতে পারে, এই জন্য যেটা করবেন, উইনরার নামে একটা সফটওয়্যার আছে, উইনরার, ওই সফটওয়্যারটা ইনস্টল দিবেন, ইনস্টল দিলে এটা চলে আসবে, আইকনটাও চলে আসবে, ঠিক আছে। আবার কি অ্যাসাইনমেন্ট সাবমিট করলে এখন আপনি কি করবেন, ডাউনলোড করে ওটা দেখবেন। কিভাবে দেখবেন, আমি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করি, দেখেন সাবমিট করার জন্য যেটা করতে হবে, অ্যাড ফাইল থেকে অ্যাড ফাইলে যেতে হবে, যে চুজ ফ্রম ইউর কম্পিউটার, এখান থেকে চুজ করেন, চুজ করে 89, তারপর হচ্ছে ক্লাস 2, কোনটা চুজ করবো, আমরা যেটাকে জিপ করলাম, জিপটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যা খুশি লিখেন, এটা আমার ফার্স্ট HTML অ্যাসাইনমেন্ট, প্লিজ সবাই দেখবেন, আর অ্যান্ড কোনো সমস্যা হলে জানাবেন, ওকে লিখে দিলাম, জাস্ট আপনারা যা খুশি লিখলেন, লিখে পোস্ট করেন, পোস্ট হয়ে গেল, তাই তো। এখন কেউ একজন পোস্ট করলো, এখন আমি এটাকে কিভাবে ডাউনলোড করে দেখবো, ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল, এখানে চলে আসলো। এটাকে ওপেন করেন, এখন ওপেন কন্টেনিং ফোল্ডার, ওপেন করলে আমরা ফাইলটা দেখতে পারবো, এই যে এখানে দেখেন ফাইলটা চলে আসছে। এখন এটাকে দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, মানে আমরা যেটাকে জিপ করলাম ওইটাকে কি করতে হবে, আবার জিপটা ভাঙতে হবে, মানে মনে করেন জিপটা আনজিপ করতে হবে, মানে জিপটা যাতে না থাকে, জিপ অবস্থায় না থাকলে যেরকম দেখানোর কথা ওইরকম যাতে দেখায়। তো এই জন্য যেটা করতে হবে আমাদের, এটাকে এক্সট্রাক্ট করতে হবে, দেখেন এখানে একটা অপশন আছে এক্সট্রাক্ট হেয়ার, অথবা এক্সট্রাক্ট টু ফার্স্ট, মানে এই যে এখানে যে নামটা আছে না, এক্সট্রাক্ট টু ফার্স্ট দিলে যেটা হবে, একটা ফোল্ডার তৈরি হবে ফার্স্ট নামে, ফোল্ডারের ভিতরে আপনার ফাইলটা থাকবে, আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি করতে পারেন। আমি করলাম হচ্ছে এক্সট্রাক্ট টু ফার্স্ট, ক্লিক করি এখানে, বাট এই অপশনটা আপনার ওখানে থাকবে না, আমি দেখাচ্ছি এই অপশনটা কিভাবে নিয়ে আসবেন। ক্লিক করেন এখানে, দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, কি নামে, ফার্স্ট নামে, একটু খুঁজেন, এই যে দেখছেন, আমরা যদি ওপেন করি যে আমাদের ফাইলটা চলে আসছে, এখন কি আমরা আরেকজনের ফাইলটাও দেখতে পারবো, ঠিক আছে। বাট এই যে এক্সট্রা টু ফাইলের কথা বললাম, এটা কি আপনার ওখানে আসবে না, দেখেন আমার এই যে দেখেন এখানে নাই, এখানে দেখি যে কোনো একটা জিপ ফাইলে দেখি, দেখেন এক্সট্রাক্ট ফাইল আসতেছে, এক্সট্রাক্ট হেয়ার আসতেছে, এক্সট্রাক্ট টু ফোল্ডারের নাম, আমরা যেটাকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি ফোল্ডারের নামটা এখানে চলে আসতেছে। তো এই তিনটা অপশন আপনার কম্পিউটার আসবে না, ওটাকে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। আমি সফটওয়্যারের নামটা বলে দিচ্ছি, গুগলে যান, গুগলে যে এখানে সার্চ দেন উইনরার, ফার্স্টে যে লিঙ্কটা আসবে এখানে যান, লিঙ্ক থেকে আপনি জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করেন ফার্স্টটা, সেভ ফাইল, সফটওয়্যারটা দিয়ে দিলাম। নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটাও কি সেম একইভাবে ইনস্টল করতে হবে, আমি কপি করে দিয়ে দিলাম, 89 ক্লাস 2 পেস্ট। এখন এটাকে ইনস্টল করেন, দেখেন কেমন হয়, ইয়েস, ইনস্টল করলে, ইনস্টলে ক্লিক করলেই কি হবে, ইনস্টল হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। আবার করি, দেখেন, ওকে ডান, ওকে হয়ে গেছে, ওকে। পরে যদি আপনি রাইট ক্লিক করেন কোন একটা জিপ ফাইলের, তখন কি হবে, এই অপশনগুলো চলে, আচ্ছা চলে গেছে, আচ্ছা আবার ইনস্টল দেই, কোনো সমস্যা হইতে পারে, ওকে ওকে
সাকসেসফুলি টু দি ফোল্ডার। হ্যাঁ হয়েছে তো, ডান। আচ্ছা এখানে দেখেন কি একটা লেখা আসছে, ইউ ইনস্টল 32-bit উইন্ডার ভার্সন অন 64-bit উইন্ডোজ, ইউ ক্যান গেট বেটার পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি বাই আনইনস্টলিং 32-bit উইন্ডার অ্যান্ড ইনস্টলিং উইন্ডার x64। আচ্ছা দেখেন উইন্ডারটা এখন কাজ করছে কিনা দেখেন, কাজ করে না, রিস্টার্ট দিতে হবে আই থিঙ্ক। আচ্ছা এখানে তারা যেটা বলতেছে, আপনার কম্পিউটার যদি 32-বিটের হয় তাহলে আপনি এটা ইনস্টল দিবেন, আপনার কম্পিউটার যদি 64-বিটের হয় তাহলে আপনি 64-বিটের যে সফটওয়্যারটা আছে ইনস্টল দিবেন। আপনার কম্পিউটার যদি 32-বিট হয় তাহলে এটা ইনস্টল দিবেন এই সফটওয়্যারটা, যদি 84-বিট হয় তাহলে এটা ইনস্টল দিবেন। কোনটা? এটা। এখন আপনি কিভাবে জানবেন আপনার কম্পিউটার 32-বিট নাকি 34-বিট? আচ্ছা আমরা সেভ করে নিই এখানে ফার্স্টে। আচ্ছা আমি দুইটাই দিয়ে দিলাম, আপনি কোনটা ইনস্টল করবেন আপনার কম্পিউটার কনফিগারেশন যেরকম ওটার অনুযায়ী কি আপনি ওটা ইউজ করবেন। আচ্ছা এখন কিভাবে দেখবেন 64-বিট নাকি 32-বিট? এটা দেখার জন্য আপনার যে মাই কম্পিউটার আছে, দিস পিসি অথবা মাই কম্পিউটার, এটার কোথায় যাবেন? প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যেয়ে দেখবেন এখানে সিস্টেম টাইপ কি লেখা আছে, 64-বিট অপারেটিং সিস্টেম। যদি 64-বিট থাকে তাহলে কোন সফটওয়্যারটা ইনস্টল করবেন? 64-বিট এটা। আর যদি 32-বিট থাকে তাহলে কোনটা? এই যে এটা। যেহেতু আমাদের এখানে কি 64-বিট দেওয়া, তাহলে কি কোনটা ইনস্টল করব? 64-বিটেরটা। ওকে ডান। দেখেন তো এখন হয়েছে কিনা, নাকি আবার রিস্টার্ট দিতে হবে? রিস্টার্ট দিতে হবে আমার কম্পিউটারটা। আচ্ছা রিস্টার্ট দিচ্ছি না, বাট কাজ করবে শিওর থাকেন, কনফার্ম থাকেন 100%। দেখছেন আসতেছে না, একটু রিস্টার্ট দিতে হবে। ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি। এখন জাস্ট এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করে জাস্ট ফাইলটা দেখতে পারবো। অথবা ফাইলটা যখন আপলোড করবো, আপলোড করার জন্য কি করবো, এটাকে জিপ করবো। যেমন আপনি কোনো একটা ফোল্ডার আপলোড সহ আপলোড করতে যাচ্ছেন, তো আমি চাচ্ছি কি ক্লাস 1-এর ভিতরে যা আছে সব কি করবো আমরা আপলোড করবো। তো ক্লাস 1টাকে কি করবেন? জিপ করবেন, কম্প্রেস জিপ। জিপ করে এখন ক্লাস 1টাকে কি করবেন? আপলোড করবেন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। জিপ হয় না, এখন কম্প্রেস হচ্ছে। এখন যদি ক্লাস 1টা আপলোড করেন এবং কেউ যদি ডাউনলোড করে দেখে তাহলে কি সেম ভিতরে যতগুলো ফাইল ছিল সবগুলাই দেখতে পাবে। এই হচ্ছে সিস্টেম। ডিলিট করে দিলাম, এটা লাগবে না। বুঝতে পারছি এখন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করব। ওকে আচ্ছা এটা ডিলিট করে দিই। এখন আমরা অন্য কিছু দেখি। আমরা H1 দেখলাম, P দেখলাম, এটা দেখলাম, ইউএল দেখলাম, তাই তো? ইউএল এলআই, এটা দিয়ে কি করা যায়? লিস্ট স্টাইল তৈরি করা যায়, এই যেটা। ঠিক আছে আচ্ছা এখন আরেকটা বিষয় দেখাই। শুধুমাত্র যদি আমরা ইউএল এর জায়গায় ওয়েল দিয়ে দিই তাহলে এখানে বুলেট না শো করে এখানে নাম্বারিং শো করবে, মানে 1 2 3 4 চলে আসবে। আসে না? এটা মনে অন্য একটা ফাইল। ঠিক আছে আমরা ওপেন রান করি এখান থেকে, দেখেন কি চলে আসছে 1 2 3 4, বুলেটের জায়গায় 1 2 3 4 চলে আসছে, বাট ভিতরে এলাই থাকবে। বাট এখানে কি এটা চেঞ্জ হবে, ইউএল দিলে বুলেট শো করবে, ওয়েল দিলে নাম্বারিং শো করবে। ঠিক আছে আচ্ছা এখন আমি মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে মনে করেন আরেকটা পি ট্যাগ নিলাম যাতে আরেকটা প্যারা তৈরি হয়। পি এর কাজ হচ্ছে কি প্যারা তৈরি করা, শেষ করতে হবে অবশ্যই। ঠিক আছে সরি। এখন এটার ভিতরে আমি নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লিঙ্ক। যেমন আমরা যেখানে ক্লিক করি না কেন, যেমন এখানে যদি ক্লিক করি কোথায় চলে যাবে? আরেকটা পেজে চলে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি তখন কি আরেকটা লিঙ্কে চলে যাবে। লিঙ্কটা দেখেন, এখানে ক্লিক করার পর এই লিঙ্কে চলে গেছে। আমরা যদি আবার হোমে ক্লিক করি তখন কি কোথায় চলে যাবে? facebook.com-এ চলে যাবে। আবার যদি মনে করেন অন্য কোথাও ক্লিক করি, অন্য কারো প্রোফাইলে, মনে করেন অ্যাঙ্গুলার ইউনিভার্সিটি, এখানে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে? আরেকটা লিঙ্কে চলে যাচ্ছে। আরেকটা লিঙ্ক মানে হচ্ছে কি আরেকটা পেজ, আরেকটা HTML এর পেজ। আমরা চাচ্ছি কি আমরা আমাদের এখানে কোনো একটা লেখা থাকবে যেখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে অথবা অন্য কোনো HTML পেজে চলে যাবে। ঠিক আছে তো ওইটা করার জন্য আমাদের যেই ট্যাগ ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে এ ট্যাগ, মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ।
ঠিক আছে, ভিতরে আমরা যে টেক্সটটা দিয়ে দিব সেটার মধ্যে কি ক্লিক করা লাগবে, মানে হচ্ছে এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে। রিলোড দেন, এখন কাজ করছে, ক্লিক হেয়ার, ক্লিক হচ্ছে, ক্লিক করা যাচ্ছে, কোথাও যাচ্ছে, কোথাও যাচ্ছে না। আমাদেরকে বলে দিতে হবে যে এখানে ক্লিক করলে কোথায় যাবে। আমরা এখানে কি করলাম, নর্মাল এলিমেন্ট দিলাম, বাট আমাদেরকে এখন কি বলে দিতে হবে যে এখানে ক্লিক করার পর কোন লিঙ্কে চলে যাবে। তো এটা বলার জন্য আমাদের যেটা করতে হবে, এই এ ট্যাগের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href, href। ওকে, যেমন আমরা উপরে অ্যাট্রিবিউট ইউজ করলাম যেভাবে, এখানেও কি এক্স্যাক্টলি সেম ভাবে ইউজ করতে হবে। href ইউজ করে জাস্ট এটার ভিতরে আমরা লিংক দিয়ে দিব। আমরা যাচ্ছি আপাতত ক্লিক হেয়ারে ক্লিক করলে এটা facebook.com এ চলে যাবে। কোথায় চলে যাবে, facebook.com এ চলে যাবে। facebook.com এ চলে যাওয়ার জন্য অবশ্যই ফার্স্টে যেটা করা লাগবে, একটা ওয়েবসাইট হতে হলে ফার্স্টে যেটা লাগে সেটা হচ্ছে http:// অথবা অনেক সময় দেখবেন https ও থাকে, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। https:// তারপর যেটা দিতে হবে আমাদের ওয়েবসাইটের নাম, মনে করেন facebook.com, www না দিলেও হয়, দিলেও হয়, ঠিক আছে, বাট http কে দিতেই হবে যদি কি হয় এটা কোনো ওয়েবসাইট হয়। রিলোড দেখেন, এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা একটা লিংক। আমরা এখন ক্লিক করি, কোথায় চলে গেছে আমাদের পেজটা, facebook.com এ চলে গেছে। যদি আমরা এরকম করতাম যে facebook.com এ যাবে না, এটা যাবে হচ্ছে অন্য একটা লিংকে, মনে করেন google.com, ব্যাক পেজে যাই, যে রিলোড দেয় অবশ্যই রিলোড দিতে হবে চেঞ্জ করলে কোনো কিছু। তো আমরা ক্লিক করি, এখানে দেখেন google.com এ চলে আসছে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এ হচ্ছে লিংক করার সিস্টেম। আপনি যদি কোনো ওয়েবসাইটে লিংক করতে চান তাহলে কি করতে হবে, href দিয়ে আমাদের লিংকটা দিয়ে দিতে হবে। এখন অনেক সময় দেখবেন যে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজে যে ওপেন হচ্ছে, নতুন একটা ট্যাবে যে ওপেন হচ্ছে। কিভাবে এক্সাম্পলটা দেখাই, এখানেই আসেন softwareacademy.com এ, ব্লগে ক্লিক করেন, খেয়াল করেন এটাও কিন্তু একটা লিংক ব্লগ। আমরা বাংলাও লিখতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। বাংলা লিখে দেখাইছিলাম আমি কিভাবে বাংলা লিখতে হয়, অপ্রো কিবোর্ড লাস্ট ক্লাসে দেখাইছিলাম মনে হয়। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি ব্লগের মধ্যে, তাহলে দেখেন কি হচ্ছে, নতুন একটা লিংকে যাচ্ছে ঠিকই, বাট নতুন একটা ট্যাবে যে ওপেন হচ্ছে। খেয়াল করেন, আমরা যখন লিংকে ক্লিক করতেছি তখন আমাদের নিজস্ব ট্যাবে কি হচ্ছে, ওয়েবসাইট ওপেন হচ্ছে, বাট এখানে যখন ক্লিক করতেছি তখন কি নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, ট্যাব ওপেনে নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। তো আমরা যদি চাই যে আমাদেরটাও কি হবে, এখানে ক্লিক করলে এটা এরকমই থাকবে, বাট নতুন একটা ট্যাবে আমাদের লিংকটা ওপেন হবে। তো এটা যদি করতে চাই আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করার সিস্টেম হচ্ছে, মানে আমরা এক ট্যাগের মধ্যে যত কিছু তত অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। একাধিক অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যাগটা যেখানে শেষ হলো, সরি অ্যাট্রিবিউটটা যেখানে শেষ হলো, এখানে তো শেষ হলো, শেষ হওয়ার পর অবশ্যই একটা স্পেস দিতে হবে মিনিমাম, স্পেস এক স্পেস দিতে হবে মিনিমাম। স্পেস দিয়ে এখন আমরা লিখবো হচ্ছে টার্গেট। কি লিখবো, টার্গেট। টার্গেট যদি আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে যেটা হবে, আমরা এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। যদি কি দেয়, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করি, রিলোড দেন, এখন ক্লিক করি, এখন কি হচ্ছে দেখেন আমাদের এটা ঠিকই থাকতেছে, বাট নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এটা সিস্টেম, লিংকের মধ্যে আপাতত আর কিছু থাকে না, ঠিক আছে, মানে আর কোনো অ্যাট্রিবিউট থাকে না। ওকে, এটা হচ্ছে কি আমরা যদি কোনো ওয়েবসাইট লিংক করাতে চাই। আচ্ছা, ওকে, এখন মনে করেন আমাদের ওয়েবসাইটে আরো অনেক ফাইল আছে, এটা তো আরেকজনের ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম তাই না, বাট আমাদের ওয়েবসাইটে আরো অনেক ফাইল আছে। এখানে একটা হচ্ছে কি first.html, এখানে মনে করেন আরেকটা ফাইল আছে। আরো ইজিতে ফাইল ক্রিয়েট করা দেখাই, আমরা তো নোটপ্যাড প্লাস প্লাস এডিট করে আরেকটা ফাইল তৈরি করতে পারবো এইভাবে। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, করে কিছু, আচ্ছা দেখেন নোটপ্যাড প্লাস প্লাস যদি এখন ওপেন করি দেখেন কেমন দেখাচ্ছে। নোটপ্যাড প্লাস প্লাস কোথায় চলে আসছে, যেটা ওপেন করা ছিল এটাই। আমরা যাচ্ছি আরেকটা ফাইল তৈরি করার জন্য, কি করবেন, এই যে এখানে দেখেন নিউ আছে না, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিউ নামে একটা অপশন আছে, এখানে নিউতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে যা খুশি লিখেন, লিখে কন্ট্রোল সেভ দেন, কন্ট্রোল এস, এখন সেভ করেন। আমরা যদি এখানেই সেভ করব, বাট এটার নাম হবে হচ্ছে মনে করুন second.html, ফরম্যাটের নাম লিখে দিলাম, সেভ করলাম, এখন কি এটা সেভ হয়ে গেল।
এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস একটার মধ্যেই কি দুইটা এডিট করতে পারবো। এডিট করলে কোথায় সেভ হবে? ফার্স্ট ডট এইচটিএমএল এ। আর যদি এখানে এডিট করি কোথায় সেভ হবে? সেকেন্ড ডট এইচটিএমএল। এটা হচ্ছে সিস্টেম। এখন রিলোড দেন, এটা কাজ করতেছে। এখন যদি আমরা সেকেন্ড ডট এইচটিএমএলটা ওপেন করতে চাই, এখান থেকে ওপেন করতে পারবো। রান ইন ফায়ারফক্স, দেখেন ওপেন আছে। ঠিক আছে, আমরা কি একের অধিকও ফাইল তৈরি করতে পারবো। বাট আমি এটা কেন তৈরি করলাম? তৈরি করার কারণ হচ্ছে আমি চাচ্ছি আমরা এই লিঙ্কে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। ঠিক আছে, এই লিঙ্কের মধ্যে যখন কি করব, আমরা ক্লিক করব, তখন কোনটা চলে আসবে? আমাদের এই সেকেন্ড ডট এইচটিএমএল যেটা আছে ওটা চলে আসবে। এই যেটা, এটা কিভাবে লিঙ্ক করাতে পারি সেটা আমরা দেখব, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখন এই যে লিঙ্ক যেটা আছে, আমরা এখন কোথায় কাজ করতেছি আমাদের সেটা জানতে হবে। ফার্স্ট ডট এইচটিএমএল। তো আমরা যখন কোনো একটা, আমরা যেখানে আসি, আমরা কোথায় আছি এখন? এখানে আছি। আমরা যেখানে কাজ করতেছি সেম জায়গায় কি সেকেন্ড ডট এইচটিএমএলটা আছে না? সেম জায়গায় তো আছে, মানে সেম ফোল্ডারের ভিতরে আছে। আমরা যেখানে কাজ করতেছি সেখানেই আছে। যদি এরকম থাকে তাহলে কিভাবে লিঙ্ক করাবো? দেখেন, শুধুমাত্র ফাইলের নামটা লিখে দেব। ফাইলের নামটা হচ্ছে কি? সেকেন্ড ডট এইচটিএমএল। অবশ্যই এইচটিএমএল থাকতে হবে ফরম্যাটের নাম। এখন এটার মানে হচ্ছে, এইভাবে লিঙ্ক দেওয়া মানে হচ্ছে আমরা যেই ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারেই কি আছে? একটা ফাইল আছে। ফাইলের নাম হচ্ছে সেকেন্ড, এক্সটেনশনের নাম হচ্ছে এইচটিএমএল। এখন যখন আমরা ক্লিক হিয়ারে ক্লিক করব, তখন দেখেন কি দেখাচ্ছে? অটোমেটিক্যালি ফুল লিঙ্কটা চলে আসছে। এখন ক্লিক করেন, এখানে কোনটা ওপেন হলো? কোনটা ওপেন হলো? সেকেন্ড ডট এইচটিএমএল। মনে করেন আনফরচুনেটলি সেকেন্ড ডট এইচটিএমএলটা কোনো একটা ফোল্ডারের ভিতরে আছে। নিউ, এটার ভিতরে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের নাম মনে করেন এইচটিএমএল। আপনি কি করতেছেন? এইচটিএমএল একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি আছে? সেকেন্ড ডট এইচটিএমএলটা আছে। ঠিক আছে, এখন আমরা যদি রিলোড দিই, দেখেন তো কাজ করে কিনা। ক্লিক করি, এখানে কাজ করে। ফাইল নট ফাউন্ড, এর মানে হচ্ছে, উপরে লিঙ্কটা একটু খেয়াল করেন। এখন সে একটা ফাইল খুঁজতেছে। কোথায় খুঁজতেছে? ক্লাস 2 এর ভিতরে সেকেন্ড ডট এইচটিএমএল নামে একটা ফাইল খুঁজতেছে। বাট এখানে লিঙ্কগুলো কিভাবে শো করে দেখেন। ফার্স্টে ছিল হচ্ছে কি লোকাল ড্রাইভ ই, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আরেকটা ফোল্ডার আসছে ওয়ার্ডপ্রেস বেজ 89। এটা মানে হচ্ছে কি, স্ল্যাশ দিয়ে এখানে কি বোঝাচ্ছে? ফোল্ডারগুলো বোঝাচ্ছে। আবার 89 এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে ক্লাস 2, মানে স্ল্যাশ দিয়ে দিয়ে কি বোঝাচ্ছে? ফোল্ডারগুলো বোঝাচ্ছে যে এটার ভিতরে এই ফোল্ডারটা আছে, এটার ভিতরে এই ফোল্ডারটা আছে। বাট অ্যাকচুয়ালি চিন্তা করেন, ক্লাস 2 এর ভিতরে কি এখন সেকেন্ড ডট এইচটিএমএলটা আছে? নাই, অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড ডট এইচটিএমএলটা আছে হচ্ছে এইচটিএমএল ফোল্ডারের ভিতরে। তো আমরা যদি এটাকে ব্রাউজ করতে চাই, কি করতে হবে? এখানে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে? এইচটিএমএল দিয়ে আবার কি করতে হবে? আরেকটা স্ল্যাশ দিতে হবে, যেটার মাধ্যমে ব্রাউজার বুঝে নেবে। কি বুঝে নেবে? যে ক্লাস 2 এর ভিতরে এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, তারপর কি আছে? সেকেন্ড ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে। এখন রিলোড দেন, আমাদের কি পাচ্ছে? এখন সেকেন্ড ডট এইচটিএমএলটা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে লিঙ্ক করতে চাই, আমরা কোথায় আছি সেটা আগে দেখতে হবে। আমরা কোথায় কাজ করতেছি? এই ফোল্ডারে কাজ করতেছি, তাই তো? এখন আমরা যাচ্ছি কি, আমরা যে ফোল্ডারে কাজ করতেছি ওখানে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে একটা ফাইলকে কি করতে যাচ্ছি? আমরা লিঙ্ক করতে যাচ্ছি। এটা করার জন্য যেটা করতে হবে, জাস্ট এখানে ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে ফার্স্টে, যে আমরা যেখানে আছি সেটার একটা ফোল্ডারের নাম। এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে। তারপর কি দিতে হবে? ফোল্ডারটা আমরা মেনশন করবো কিভাবে? স্ল্যাশ করার মাধ্যমে। স্ল্যাশ দিয়ে তারপর কি দিয়ে দিব? জাস্ট ফাইলের নামটা দিয়ে দেবো। ফাইলের নাম হচ্ছে কি? সেকেন্ড ডট এইচটিএমএল। আচ্ছা, এখন এটার মানে হচ্ছে কি, আবার বুঝিয়ে দিই। এটার মানে হচ্ছে আমরা যেখানে আছি সেখানে একটা কি ফোল্ডার আছে? এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, এবং ওই ফোল্ডারের ভিতরে কি আছে? সেকেন্ড ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে। এখন রিলোড দেন, সরি এটা রিলোড দেন। এখন আমরা ক্লিক করি, এখন কাজ করছে। এখন কাজ করছে। এখন যদি এখানে আরেকটা ফোল্ডার হয়, মনে করেন এখানে আরেকটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম দিলাম আরেকটা, দিয়ে এটার ভিতরে ফাইলটাকে রেখে দিলাম। এখন কি আগেরটা কাজ করবে? ক্লিক করেন, এখানে দেখেন, কারণ এখন ফাইলটা আমাদের এইচটিএমএল ফোল্ডারে নাই। এইচটিএমএল ফোল্ডারের ভিতরে কি আছে? আরেকটা ফোল্ডার আছে। তো এখানে এই জন্য যেটাই করতে হবে, আমাদেরকে আবার ওই ফোল্ডারটাকে বলে দিতে হবে যে এখানে আরেকটা ফোল্ডার আছে যার নাম আরেকটা, তারপর হচ্ছে স্ল্যাশ, এটার মধ্যে আমরা বলে দিলাম এটা একটা ফোল্ডার, এটার ভিতরে কি আছে?
সেকেন্ড ডট এইচটিএমএলটা আছে। এটা মানে হচ্ছে কি, আবার বুঝাই, আমরা যেখানে আছি সেখানে এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, এইচটিএমএল ফোল্ডারের ভিতর আরেকটা আমার একটা ফোল্ডার আছে, তারপর কি আছে, সেকেন্ড ডট এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, সরি ফাইল আছে। এখানে যদি আরো 10টা ফোল্ডার থাকে মাঝখানে, 10টা ফোল্ডারকে কল করার জন্য জাস্ট কি করব, স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা কল করে যাব। বাট 10টা ফোল্ডার কখনো থাকে না, জাস্ট বললাম আর কি, ঠিক আছে। আনলিমিটেড, ঠিক আছে, বাট আমাদের 2টা 3টার বেশি লাগে না কখনো, ঠিক আছে। এখন ক্লিক করে দেখেন, আরেকটা সেকেন্ড ডট এইচটিএমএল কাজ করতেছ না, দেখেন তো কেন কাজ করে না। আরেকটা বানান ভুলেছে, তাই না, এ ই আর এখানে, তার মানে হচ্ছে কি আমাদের এখানেও এ ই আর হবে, ঠিক আছে। প্রবলেমগুলো দেখতে হবে, কারণ আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, ঠিক আছে। এই জন্য যখন কাজ করতে যাবেন একটু রিল্যাক্সে কাজ করবেন। মনে করেন অফিসে গেলেন, যেই বসে পড়ছেন, না এইভাবে এরকম কখনো করবেন না, তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না, অথবা ওয়েব ল্যাঙ্গুয়েজগুলি শিখতে পারবেন না। একটু রিল্যাক্সে বসবেন। কোনো অফিস আছে আপনার, অথবা ভার্সিটি আছে, কলেজ আছে, গেলেন বাসায় যে রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর বসেন, রিল্যাক্সে বসবেন, আপনার ব্রেন ফ্রি করে তারপর বসবেন, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। অথবা এরকম হতে পারে আপনি কাজ করতে যে, আমি কি বলে দিচ্ছি, কাজ করতে যে আটকে গেছেন, প্রবলেম সলভ করতে পারতেছেন না, আমি তো আছি সলভ করার জন্য, অথবা আপনি নিজে নিজে সলভ করতে চাচ্ছেন বাট সলভ করতে পারতেছেন না, ওই ক্ষেত্রে যেটা করবেন, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছেন, ওই সময় একটু রেস্ট নেবেন, রেস্ট। এটা হলো আমার ক্ষেত্রে যেটা করছে, মনে করেন আমি একটা প্রবলেম সলভ করবো, সলভ হচ্ছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ট্রাই করতেছি, বাট প্রবলেমটা সলভ হচ্ছে না, ওই ক্ষেত্রে আমি যেটা করি, একটু রেস্ট নেই, বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, অথবা বন্ধুদের সাথে আধা ঘন্টা আড্ডা দিয়ে আসি, বাইরে কিছু খাওয়া দাওয়া করি, তার সাথে কথা বলি, মাইন্ডটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করি, ফ্রেশ করে তারপর আবার বসি, দেখি যে প্রবলেম সলভ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে, যেটা আমি 2-3 ঘন্টায় খুঁজে পাইনি। আমরা যখন অনেকক্ষণ বসে থাকি কোথাও, তখন কি হয়ে যায়, আমাদের ব্রেনটা একদিকে হ্যাং হয়ে যায় এক ধরনের জায়গায়, মানে যেমন কম্পিউটার যদি অনেকক্ষণ ইউজ করি, কম্পিউটারও মোটামুটি হ্যাং হয়ে যাবে, যদি দুর্বল কম্পিউটার হয়, আমাদের ব্রেনও এরকম হ্যাং হয়ে যায়, মাঝে মাঝে নর্মাল বিষয়ে কাজ করে না, অনেকটা ধাঁধার মতো। ধাঁধা দিলে ধাঁধার যখন অ্যান্সারটা পাওয়া যায়, ধাঁধা অথবা সুলুক বলি আমরা গ্রামের ভাষায়, অ্যান্সারগুলো অলওয়েজ সহজ থাকে, বাট আমরা যখন না পারি, মনে করেন আমি পারি না, আমি একটা ধাঁধা দিলাম আপনাদের, আপনারা পারলেন না, বাট আমি যখন অ্যান্সারটা দিব, তখন আপনি বলদ হয়ে যাবেন যে হাই হাই, এই জিনিসটা এত সহজ ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম। এনিওয়ে, যদি এরকম হয়, প্রবলেম সলভ করতে পারছেন না, একটু রেস্ট নেবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে আছি, ভালো কথা, বাট আমরা যাচ্ছি এখন, আমরা এখন কোথায় আছি, এই ফোল্ডারের মধ্যে আমরা যাচ্ছি প্রিভিয়াস কোনো ফোল্ডারের কোনো একটা ফাইলকে কল করব। এখানে মনে করেন কোনো একটা ফাইল আসছে, দেখেন আরেকটা ওয়ে দেখাচ্ছি ফাইল তৈরি করার, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাই, যে এখন আমরা একটা ফাইলের নাম লিখি, মনে করেন ইন্ডেক্স, কি করব, টিএক্সটিটাকে রিমুভ করে দিয়ে লিখে দিলাম এইচটিএমএল, এখনও কি হয়ে গেল, আমাদের এইচটিএমএল ফাইলটা তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি কি এটাকে কল করবো, এটাকে ওপেন করি এখন, মনে করেন ইন্ডেক্স ফাইল, ঠিক আছে, কোন জায়গা থেকে কল করবো, ফার্স্ট ডট এইচটিএমএল থেকে। এখন আমরা দেখছি যদি আমরা যেখানে কাজ করতেছি ওই ফোল্ডারের মধ্যে যদি কোনো ফোল্ডার থাকে, তাহলে কিভাবে কল করবো সেটা দেখছি, বাট এখন কোথায় আছে, এক ফোল্ডার পিছনে আছে, পিছনে। তো এটার সিস্টেমটা একটু আলাদা, কিরকম দেখেন, শুধুমাত্র ডট ডট স্ল্যাশ দিয়ে দিব, ডট ডট স্ল্যাশ, এটা মানে হচ্ছে আমরা যেখানে আছি সেখান থেকে এক ফোল্ডার পিছনে গেলাম, এক ফোল্ডার পিছনে, যে পিছনের একটা ফাইল আছে যেটা নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা ওই ফাইলটাকে কল করলাম। এখন ডট ডট মানে হচ্ছে কি এক ফোল্ডার পিছনে গেলাম, 2টা ডট ডট মানে 2টা ফোল্ডার না, একটা ফোল্ডার, একটা ফোল্ডার পিছনে গেলাম। আমরা যদি 2টা ফোল্ডার পিছনে যেতে চাই, তাহলে যেটা করতে হবে আবার ডট ডট স্ল্যাশ, 2টা ফোল্ডার পিছনে চলে গেলাম, বাট আমাদের ফোল্ডারটা, ফাইলটা কোথায় আছে, একটা ফোল্ডার পিছনে আছে। রিলোড দেন, এখন ক্লিক করেন, এখন কাজ করে ইন্ডেক্স ফাইল, এক ফোল্ডার পিছনে চলে গেছে আমাদের লিঙ্কটা। যদি আরো পিছনে থাকতো, সরি আরো পিছনে আছে, মনে করেন এখানে বেজ 89 এর এখানে আছে, আমরা আরেকটা ফাইল তৈরি করি এখানে, মনে করেন হোম ডট এইচটিএমএল, ঠিক আছে, এটাকে ওপেন করি, মনে করেন আমরা লিখে দিলাম হোম পেজ,
এখন আমরা এটাকে কল করবো এখান থেকে। এখন এটা কোথায় আছে, আরেকটা ফোল্ডার পিছনে আছে। আমরা কাজ করতেছি কোথায়, 89 ক্লাস 2 তে। এটার পিছনে কি, এক ফোল্ডার পিছনে, আরেক ফোল্ডার পিছনে, মানে 2 ফোল্ডার পিছনে আছে। যে আমরা 2 ফোল্ডার পিছনে দিতে চাই, কি করতে হবে, 2 ফোল্ডার পিছনে ফাইলের নাম হচ্ছে কি, home.html। রিলোড দেন, এখন ক্লিক করেন, এখন দেখেন কোথায় চলে গেছে, ই ড্রাইভের ভিতরে home.html ফাইলটার মধ্যে চলে গেছে। ওকে, এ হচ্ছে লিঙ্ক করানোর সিস্টেম। খুব কঠিন মনে হচ্ছে, একটু প্যাচ মনে হচ্ছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। বুঝি নাই, রিল্যাক্সে বলেন। আচ্ছা, এটা হচ্ছে একটা এডিটর, মানে হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা এডিটর, যেখানে আমরা লিখি, তাই না? লিখে কি হয়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি করি আমরা, নর্মালি লেখা রেখে রেখে দিই, তাই না? প্রিন্ট করি অথবা কোনো একটা কাজে লাগাই, তাই তো? বাট এখানে আমরা সেম, মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো আরেকটা সফটওয়্যার, নোটপ্যাড প্লাস প্লাস, আমরা ইনস্টল করছি জাস্ট, এটা নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করলাম। যেমন ওয়ার্ডটাও কি করি আমরা, নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করি, অথবা সিডি কিনে ইউজ করি, দুইটার একটা। তো এখানেও কি আমরা নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করলাম, ইনস্টল করি। এটা কেন ইনস্টল করলাম, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলেও আমাদের ওইটার একটা উদ্দেশ্য আছে। আমাদের এই এডিটরের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখবো, এডিটরের মধ্যে লিখে এটাকে ব্রাউজারে শো করাবো। কোনটা শো করাবো, ভিতরে যে লেখাটা থাকবে ব্রাউজারে শো করাবো। আপনার কোশ্চেনটা কোনটা ছিল এখন বলেন? কিভাবে, মানে কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমরা রান করাচ্ছি। আমরা যে ফাইলটা তৈরি করলাম নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আমরা যে এইচটিএমএল ফাইলটা তৈরি করলাম, এইচটিএমএল অ্যাকচুয়ালি রানই করার লাগে হচ্ছে আমাদের ব্রাউজার দিয়ে। এই জন্য আমরা এই ফাইলটাকে, মানে আমরা যা করার করে সেটা কি দিয়ে রান করতেছি, সেভ করে আমরা ব্রাউজার দিয়ে রান করতেছি। এখন ব্যাপারটা ভবিষ্যতে কি হবে, এখন আমরা যেটা কাজ করতেছি, মনে করেন আপনি একটা এইচটিএমএল দিয়ে একটা সাইট তৈরি করলেন সুন্দর করে, অনেক লেখা লিখলেন। এখন আপনি চাচ্ছেন কি, এই সাইটটা এখন সবাই দেখতে পারবে। যেমন facebook.com এর মতো একটা ওয়েবসাইট থাকবে আপনার, facebook.com, অথবা অন্য নাম আপনার নামে থাকবে, তাই না? তখন যেটা করবো আমরা, সেটা হচ্ছে এই যে ফাইলগুলো আছে আমরা যেটা কাজ করলাম, সেটাকে কোথায় নিয়ে যাব, এই যে ডোমেইনটা কিনলাম, আমাদেরকে কিনতে হবে। মনে করেন একটা ডোমেইন কিনতে হবে, যে নামটা থাকে ওটাকে বলা হচ্ছে ডোমেইন। তো ডোমেইন কিনতে হবে, প্লাস আমাদের ফাইলগুলো রাখার জন্য হোস্টিংও কিনতে হয়। তো দুইটা যখন কিনবো, তখন আমরা দুইটার মধ্যে, যখন আমরা এই যে কাজগুলো করলাম, এই ফাইলগুলো জাস্ট আমরা হোস্টিং এর মধ্যে রাখবো। আমরা যে কাজগুলো করলাম এইচটিএমএল দিয়ে, যে ফাইলটা তৈরি করলাম, ফাইলটা শুধুমাত্র কোথায় রাখবো, হোস্টিং এর মধ্যে রাখবো। রাখলে যেটা হবে, আমাদের ওয়েবসাইটটা সবাই দেখতে পারবে। যেমন ফেসবুক ওয়েবসাইটটা সবাই দেখতে পারে, গুগল ওয়েবসাইটটা সবাই দেখতে পারে, আমাদের সফটওয়্যার ওয়েবসাইটটা সবাই দেখতে পারে। ব্যাপারটা এরকম হবে। আমরা এখন শুধুমাত্র কাজ করতেছি কোথায়, আমাদের কম্পিউটারে, জাস্ট প্র্যাকটিস করার জন্য। বাট আমরা যখন এটাকে লাইভ করবো, মানে হচ্ছে সবাই দেখতে পারবে, এরকম কোনো সিস্টেম করবো, তখন কি করতে হবে, আমাদের ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। কিনে আমরা যেটা কাজ করলাম, জাস্ট এটাকে কি করে দেবো, আপলোড করে দেবো। যেমন আমরা ফেসবুকে যে কি করি, ফাইল আপলোড করি। এখন ফেসবুকের ফাইলটা কি, আমাদের গ্রুপের যারা আছে সবাই দেখতে পারবে। বাট আমি যদি আমার পাবলিক প্রোফাইলে দিয়ে দিই, তাহলে কি হবে, এটা সবাই দেখতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম। কিভাবে কাজ করো আমি বলে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছেন নাকি? আপনি পরে আসছিলেন? আচ্ছা আচ্ছা, রাইট, হ্যাঁ, করে দেখেন। কনফিউজ থাকলে কোশ্চেন করবেন, নো প্রবলেম। এই হচ্ছে লিঙ্ক করার সিস্টেম। ইমেজ দেখাই দিই আজকে। ইমেজ কিভাবে কল করতে পারি, এটাই লাস্ট, আর বেশি কিছু দেখাবো না। আস্তে আস্তে, মানে ফার্স্টের দিকে একটু কম কম দেখাবো। এটা খুব কম হয়ে গেছে আই থিঙ্ক। অনেক লোক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ফার্স্টের দিকে একটু কম কম দেখাবো, লাস্টের মানে কয়েকটা ক্লাস গেলে একটু বেশি বেশি দেখাবো। এই জন্য ফার্স্টের দিকে যেগুলো দেখাবো ওগুলো মাথায় নিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে। আমি বললাম এখানে যতগুলো আছে, এখানে যতগুলো আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, একটা না শিখলে আরেকটা শেখা যাবে না কখনো, ঠিক আছে? যেমন এইচটিএমএল না শিখে সিএসএস করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা কিছুর মধ্যে গ্যাপ দেন, তাহলে আমার ক্লাসটাই বুঝবেন না, ঠিক আছে? এখানে একটা না কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেখবেন যে আপনাদের ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, নর্মাল ক্লাস হচ্ছে 32টা। তো আপনি যদি ভাগ ভাগ করেন, দেখবেন যে
আপনারা খালি দৌড়াচ্ছেন আর কি, মনে হবে যে আপনি দৌড়াচ্ছেন বলতে একটা শেষ না হইতে হইতে মনে করেন আরেকটা, মানে খুব দ্রুত মনে হবে, এই জন্য একটু বেশি টাইম দিতে হবে। ঠিক আছে, মিনিমাম আমি ক্লাসে যেগুলো দেখাই সেগুলো শেষ করতে হবে। ঠিক আছে, যদি এর জন্য সময় বেশিও লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে সময়টা বেশি দিয়ে শেষ করার চেষ্টা করবেন, তাহলে ক্লাস করতে আর সমস্যা হবে না মিনিমাম। বাট যদি প্র্যাকটিস না করেন তাহলে ক্লাসগুলো করতেও সমস্যা হবে, ক্লাসে বুঝবেন না। ঠিক আছে, আর নর্মাল যে আমি ক্লাসগুলো করাচ্ছি ফার্স্টের দিক থেকে, যদি ক্লাসে কোনো কিছু না বুঝেন তো বেসিকটাও না ধরতে পারেন আমাকে বলবেন, 1 বার না 10 বার বুঝাই দেবো, নো প্রবলেম। বুঝাতে পারলাম? বাট আপনি যদি ধরতে না পারেন, মানে মজা না নিতে পারেন, তাহলে যেটা হবে কিছুদিন পর আর করতে ভালো লাগবে না, মানে কোড করতে ভালো লাগবে না, কারণ আপনি ফার্স্টেই ধরতে পারেন নাই। দেখবেন যে আপনি যদি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, আপনি HTML শেষ করলেন না, আপনি চলে গেলেন CSS শেষ করলেন না, আপনি চলে গেলেন jQuery, জাভাস্ক্রিপ্ট, PHP তে, অ্যাকচুয়ালি কিছুই বুঝবেন না তখন। বুঝতে পারলাম? একটা আরেকটার উপর ডিপেন্ডেবল, এটা মাথায় রাখবেন অলওয়েজ। সবগুলো যখন শেখা হবে তখনই কি আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবো, অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমি দেখি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ শো করাতে পারি। আমরা এখানে লিঙ্ক করছি না, এখানে এটাকে ইমেজের লিঙ্কও আমরা সেম এক্স্যাক্টলি সেম ভাবেই করবো, নো ডিফারেন্ট। দেখেন, বাট ইমেজ যদি শো করাতে চাই আমাদের যেটা ইউজ করতে হবে, ইমেজটা একটা একটু অন্যরকম। দেখেন, আমরা এখন যেই ট্যাগ দেখছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগেরই কি হয়, শুরু আছে শেষ আছে। ট্যাগটা 2 ধরনের হয়, একটা হচ্ছে শুরু হয়, আরেকটা হচ্ছে শেষ হয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যেটার শুরু আছে, যেটার কোনো শেষ নাই, অ্যাকচুয়ালি সিঙ্গেল ট্যাগ বলি আমরা মাঝে মাঝে, অথবা মানে যেটা কোনো শেষ নাই, অ্যাকচুয়ালি এরকম শেষ নেই, এটা সিঙ্গেল ট্যাগ, অ্যাকচুয়ালি সিঙ্গেল ট্যাগ বলা হয়। ঠিক আছে, এটা কেন সিঙ্গেল হয়েছে আমি বলি, এটা কারণ হচ্ছে ইমেজের ভিতরে লেখার কিছু নাই। অথবা মনে করেন আমি একটা নর্মালি দেখাই, ইনপুট ফিল্ড আছে না, যে ফিল্ড যেখানে লেখা যায়, আমরা কন্ট্যাক্ট ফর্মের ইনফরমেশন দেখলে নাম লিখতে পারি ওয়েবসাইটে, ফেসবুকে সাইন আপ করতে গেলে আমরা নাম লিখতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, এগুলো দিতে পারি, তাই না? ওগুলোকে কি বলা হয়, ফিল্ড বলা হয়, HTML এর ফিল্ডস। তো ওখানে অ্যাকচুয়ালি ভিতরে লেখার মতো কিছু নাই, ওখানে লিখবে কারা, ইউজাররা লিখবে। অ্যাকচুয়ালি এই জন্য ওখানে এলিমেন্ট, যেমন আমরা ভিতরগুলোকে কি বলি, এলিমেন্ট ইউজ করা দরকার পড়ে না। তো এই জন্য আমরা কি, আমাদের এটার কি কোনো শেষ থাকে না, শুধুমাত্র কি এইভাবে ইমেজ ট্যাগ। কিছু আসে কিনা দেখেন, কিছু আসছে, কিছু আসে নাই। ইমেজ শো করানোর জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে SRC, মানে হচ্ছে সোর্স। SRC মানে হচ্ছে সোর্স, মানে হচ্ছে আমাদের ইমেজটা কোথা থেকে পাবে। ইমেজটা আর হাওয়া করে আসবে না, ইমেজটা মিলে চলে আসবে, আমাদেরকে বলে দিতে হবে ইমেজটা এই জায়গা থেকে আসবে, অথবা আমাদের ইমেজটা এখানে আছে, আমরা বলে দিলাম এই ইমেজটা এখানে আছে। যেমন আমরা এখানে কল করে দিলাম, তো যেমন এখানে home.html নামে একটা ফাইল ছিল, আমরা কল করে দিলাম যে আমাদের এখানে একটা home.html নামে একটা ফাইল আছে, যেখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই লিঙ্কে চলে যাবে। ইমেজটাও সেম একই রকম। আমরা কল করার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে নিয়ে আসবে একটা ইমেজেস ফাইল, ইমেজ নিয়ে আসি, আমরা একটা ডাউনলোড করে নিয়ে আসি গুগল থেকে। এখানে আমরা গুগলে আচ্ছা গুগলে আসলাম, এখানে সার্চ দেন কিছু একটা লিখে, যে কোনো কিছু ইমেজ, মনে হয় ফেসবুক, মানে ফেসবুকের ইমেজটা নিয়ে আসবো। ইমেজেসে যাই, যে আচ্ছা মনে করেন আমরা এই ইমেজটা অথবা যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করবো, এখন ধরুন এইটাই সেভ করে আমরা ডাউনলোড করার সিস্টেম কি দেখেন, সেভ ইমেজেস। এখন আমরা যেখানে সেভ করতে চাই সেখানে সেভ করবো জাস্ট ক্লাস 2 কোথায়, এখানেই সেভ করবো, এই ফোল্ডারের মধ্যেই তো ক্লাস 2 এর ভিতরে সেভ করে দিলাম আমরা, মানে ডাউনলোড করলাম একটা ইমেজ আমাদের কম্পিউটারে। আচ্ছা এখন দেখেন ইমেজটা আসছে কিনা, th.jpg। এখন সেম আগের মতোই, এখন আমরা কাজ করতেছি কোথায়, first.html এ আমরা কল করাবো কোনটাকে, th.jpg। যেহেতু সেম ফোল্ডারে আছে, শুধুমাত্র কি করে দেব, ফাইলের নামটা লিখে দিব। তো এখানে জাস্ট লিখে দেন th. এখানে ফরম্যাটের নাম হচ্ছে কি jpg, এখন জাস্ট লিখে দিব jpg। এইটাই ডিফারেন্ট, জাস্ট কিসের নাম ডিফারেন্ট, ফরম্যাটের নামটা জাস্ট আমাদের দিয়ে দিতে হবে। যদি gif ফরম্যাট হয়, যেমন অনেক ইমেজের ফরম্যাট আছে gif, অনেক ইমেজের ফরম্যাট আছে png, বাট এই তিনটাই সাপোর্ট করবে এখানে, jpg, gif, png। অন্য যদি কোনো ইমেজ ফরম্যাট থাকে তাহলে ওইটা সাপোর্ট করবে না।
ঠিক আছে, এখন রিলোড দেন, দেখেন ইমেজ চলে আসছে। বাট ইমেজটা যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকতো, মনে করেন ইমেজটা কোথায় আছে, আমাদের HTML ফোল্ডারের ভিতরে আছে, দেখেন তো আসে কিনা। আসছে, কি আসছে, ফোল্ডার না, একটু মানে ভেঙে গেছে টাইপের কোনো একটা আইকন চলে আসছে, একটা আইকন আর কি। এটার মানে হচ্ছে আপনি একটা ইমেজকে কল করাইছেন, বাট ইমেজটা কল করা হয় নাই, মানে হচ্ছে ইমেজটা পায় নাই। এই জন্যই কি আসছে এটা, যদি কখনো দেখেন এরকম আইকন চলে আসছে, তার মানে হচ্ছে কি আপনার ইমেজটা লিঙ্ক করানো হয় নাই। তখন দেখবেন যে আপনি কোথায় কাজ করতেছেন, আপনার ফাইলটা ঠিকমতো কল করা আছে কিনা। আমরা এখন কোথায় আছি, এই ফোল্ডারে আছি। এখন আমাদের ফাইলটা কোথায় আছে, HTML নামে একটা ফোল্ডারের ভিতরে। তো আমাদের যেটা করতে হবে, এখানে বলে দিতে হবে HTML নামে একটা ফোল্ডার আছে, তারপর কি আছে, আমাদের th.jpg নামে ফাইলটা আছে। এখন এটার মাধ্যমে কি বোঝা যাবে যে আমাদের HTML নামে একটা ফোল্ডার আছে, আমরা যেখানে কাজ করতেছি, হচ্ছে first.html এ যেখানে কাজ করতেছি, ওখানে HTML নামে একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে th.jpg নামে একটা ইমেজ আছে। ঠিক আছে, এখন যদি রিলোড দিয়ে দেখেন আমাদের ইমেজটা পেয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। আমরা যদি কোনো ইমেজ শো করাতে চাই, আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে, ট্যাগের নাম হচ্ছে ইমেজ। সব ট্যাগের মতো না, কিন্তু ইমেজ ট্যাগের কোনো শেষ নাই, শুরুটাই কি এটার, শেষ শুরু দুটোটাই। ওকে, তো আমরা যদি ইমেজ কল করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা জানি একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আমরা অ্যাট্রিবিউট ইউজ করলাম সোর্স। তো ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটা কোথায় আছে সেটাকে জাস্ট লিঙ্ক করে দিব। আমরা এটাকে যেভাবে এর মধ্যে যেভাবে কল করলাম, আমরা এখানে কি করছি, জাস্ট আমাদের যে HTML ফাইলটা ছিল ওইটাকে জাস্ট কল করে দিছি, তাই না? এখানেও কি আমাদের ইমেজটা যেখানে আছে শুধুমাত্র ইমেজটাকে কল করে দিব। এখন আমাদের ইমেজটা কোথায় আছে, আমরা যেখানে কাজ করতেছি ওখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে কি HTML। ওইটার ভিতরে একটা ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে কি ছিল, আচ্ছা ফাইলের নাম ছিল হচ্ছে th.jpg। যদি আপনার ফরম্যাটের নাম অন্যটা হয়, মনে করেন png, কি লিখবেন th.png। যদি gif হয় th.gif, মানে ফাইলের নাম যেটা থাকবে ফাইলের নাম আর হচ্ছে ফরম্যাটের নাম। এখন রিলোড দেয়, দেখেন সেম কাজ করতেছে। যদি ব্যাক ফোল্ডারে হয় কি করবেন, ডট ডট আগের মতো করে সেম একইভাবে, মানে হচ্ছে কি ব্যাক ফোল্ডারে আমাদের একটা ইমেজ আছে, প্রিভিয়াস ফোল্ডার। হ্যাঁ রাইট, বুঝতে পারছি। এখন এই হচ্ছে ইমেজ কল করার সিস্টেম। একটা কাহিনী বলি, আমি যখন ফার্স্টে 2013 সালে একটা কাহিনী বলি আর কি, তখন মানে নিজেই আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ছিল না, তো নিজেই মানে HTML CSS শেখার ট্রাই করতাম 2013 সালে। তো HTML ওই বি ট্যাগ আছে না, বি ট্যাগ, H1 P ট্যাগ, এগুলো করতে পারছি, বাট ইমেজটা শো করাইতে পারতেছি না। এই ইমেজ নিয়ে মনে করেন 20 দিন পরে আসি, 15-20 দিন, মানে ইমেজ শো করাইতে পারতেছি না। ইমেজ শো করার জন্য কি করতে হবে, জাস্ট ইমেজটাকে লিঙ্ক করে দিতে হবে। আমি বুঝতেই পারতেছি না যে ইমেজটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, এটা বুঝতেই পারতেছি না অ্যাকচুয়ালি, যে ইমেজটাকে এখানে নিয়ে আসতে হবে। এ হচ্ছে অবস্থা, বাট আপনাদের ওইটা হবে না, কারণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যখন কোনো ইমেজ কল করাবেন, আপনি যেখানে কাজ করতেছেন সেখানে ইমেজটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারপর কল করাবেন। হ্যাঁ, এই ফোল্ডারে নিয়ে আসবেন। আমরা কোথায় কাজ করতেছি, ক্লাস 2 এর মধ্যে। আপনারা যখন বাসায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন দেখেন, সুন্দর করে একটা ফোল্ডার তৈরি করবেন, মনে করেন ফার্স্ট ক্লাস, জাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে কি আপনার ফোল্ডার তৈরি করে, এখানে মনে করেন আপনার HTML ফাইল থাকলো, মনে করেন HTML ফাইল হচ্ছে index.html। তো এটার ভিতরে কি রাখবেন, ইমেজগুলো রাখবেন। ওয়েবসাইটে তো একটা ইমেজ থাকে না, অনেক ইমেজ থাকে। মনে করেন আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার রেখে দিলাম, যাতে কি দেখতে সুন্দর দেখা যায়। তো আমরা কি এটার ভিতরে সব ইমেজগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আমরা তো কাজ করবো কোনটার মধ্যে, index.html এর মধ্যে। এখান থেকে সবগুলো ইমেজকে কল করে দিলাম, এবং দেখতেও সুন্দর দেখা গেল যে আমাদের যত ইমেজ আছে ওয়েবসাইটে সবগুলো কিসের মধ্যে আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। এখন আপনারা যখন গ্রুপে আপলোড করবেন, তখন শুধুমাত্র এটাকে জিপ করবেন না। এটাকে জিপ করলে যেটা হবে, যখন আরেকজন ডাউনলোড করবে তখন শুধুমাত্র সে কোনটা দেখতে পারবে, ইন্ডেক্স। তখন ইমেজগুলো আর থাকবে না। তখন আমি যে ডাউনলোড করলাম, তখন কি ডাউনলোড করলে ইমেজগুলো আর দেখতে পারবো না, কারণ কি আপনি ইমেজগুলো আমাকে সেন্ড করেন নাই। আপনি কাজ করার পর যেটা করবেন, জিপ করবেন হচ্ছে আপনার যে মেন ফোল্ডারটা আছে ওইটাকে, যেমন ফার্স্ট ক্লাস। জিপ করলে যেটা হবে, এই ক্লাসের ভিতরে যা ছিল সবগুলা জিপ হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে জিপ করে এখন আপলোড করবেন।
কারণ হচ্ছে এটার ভিতরে দেখেন সব আছে। ডাবল ক্লিক করি, ফার্স্ট ক্লাস, তারপর হচ্ছে কি আমাদের ফোল্ডার ফাইলের নাম, ইমেজটাও আছে দেখেন। ও ইমেজটা আমরা অ্যাড করি নাই, এনিওয়ে এটা হচ্ছে সিস্টেম। ওকে, কাজ করবার হলে একটা সুন্দর করে ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে ওখানে HTML ফাইল রাখবেন, আপনার কি বলে ইমেজ রাখবেন, অথবা একাধিক দুই HTML ফাইল তৈরি করবেন, ওগুলো রাখবেন, এক ফোল্ডারে রাখবেন, অতিরিক্ত ফোল্ডারে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। ওকে, আজকে আরও দেখাবো। আচ্ছা, আজকে স্টপ করে দেই। আপনাদের কাজ হচ্ছে, যদি আজকে সময় পান, আশা করি সময় পাবেন, মিনিমাম একবার করে প্র্যাকটিস করে আসবেন। কালকেই তো ক্লাস, অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, বাট বাসায় নিজ দায়িত্বে একবার করে প্র্যাকটিস করে আসবেন। আপনি পারতেছেন কিনা একটু দেখে আসবেন, ঠিক আছে? বাট অ্যাসাইনমেন্ট আমি যেটা দিব সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে দিয়ে দিব। গত সপ্তাহে কোনো কিছু ছিল না, কারণ আমরা কোনো কিছু শিখি নাই। প্রতি সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এরকম কোনো অ্যাসাইনমেন্ট দিব না যেটা আপনি পারবেন না। আমি ক্লাসে যেটা দেখাবো সেটার উপরে অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? যেমন এরকম হতে পারে, আমি যেটা তৈরি করলাম আপনি একটু ঘুরে পেঁচায় তৈরি করলেন, ইমেজটা আমার আগে, আপনি সরি আমারটা পরে ছিল, আপনি আগে দিলেন, ইমেজের সাইজটা একটু ছোটো বড় করলেন, আমি এক সাইজ দিলাম, আপনি আর এক সাইজ দিলেন, আমি এক ধরনের বোল্ড করলাম, আপনি একটু অন্যভাবে বোল্ড করেন, আমি H1 ইউজ করলাম, আপনি H6 ইউজ করলেন, একটু অন্যভাবে ইউজ করে কী করলেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন অনেক কন্টেন্ট দিয়ে। অনেক কন্টেন্ট ইউজ করলে কী মনে হবে যে আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর চেয়ে যদি আরো বড় করতে চাই তাহলে ওই যে আমরা আমাদের CSS ইউজ করতাম। আমরা তো CSS যখন যাবো তখন আমরা ওগুলোকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে ডিজাইনের পার্ট। আমরা কালার করবো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার দুই পাশে মার্জিন দিব, প্যাডিং দিব, বর্ডার দিব, যা দিতে চাই দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের কি দিয়ে দিতে হবে, CSS দিয়ে দিতে হবে। আর CSS শিখবো হচ্ছে কখন, আমরা যখন HTML শেষ করবো তখন। ওকে, আচ্ছা, মিনিমাম একবার করে প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? জব করেন কে যেন? কেউ জব করেন না, সবাই স্টুডেন্ট। আপনারা আচ্ছা আচ্ছা, তাহলে তো বেকার না আপনি। এনিওয়ে, একবার করে দেখে আসবেন, মিনিমাম প্র্যাকটিস করে আসবেন। নাকি আমি যেভাবে দেখালাম ওইভাবে জাস্ট কোডগুলো লেখার চেষ্টা করবেন, দেখা হচ্ছে কিনা, ঠিক আছে? অথবা আপনার ব্রাউজারে শো করতেছে না, কাজ করতেছে কিনা, ঠিক আছে? অথবা আপনি পারতেছেন কিনা, ফাইল ক্রিয়েট করতে পারছেন কিনা, সেভ করতে পারতেছেন কিনা, আপডেট করতে পারছেন কিনা, এগুলো দেখবেন। ওকে, আমি তো ফাইলগুলো দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, স্টপ।